আইএলটিএস এর ফুল কোর্সে সবাইকে স্বাগতম। এই কোর্সে আমরা আইএলটিএস পরীক্ষার রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং এই ৪ টা মডিউল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের এই কোর্সের কিছু উদ্দেশ্য আছে। এই কোর্সের প্রথম উদ্দেশ্য হচ্ছে আইএলটিএস পরীক্ষার যে এক্সাম ফরম্যাট সে সম্পর্কে বিস্তারিত জানা। মানে আইএলটিএস পরীক্ষার যে রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং এই ৪ টা পরীক্ষার যে ফরম্যাট আছে সে সম্পর্কে আমরা এই কোর্সে জানবো। সাথে, সাথে এই রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং এর মডিউলগুলোতে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা কিন্তু কিছু স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করব এই কোর্সের মাধ্যমে। সাথে, সাথে এই উত্তরগুলো দেওয়ার জন্য আমাদের যদি কোনো কৌশল থাকে, মানে আমরা কিভাবে কম সময়ে বা কম এফোর্ট দিয়ে প্রশ্নের উত্তরগুলো দিতে পারি, সে সংক্রান্ত কৌশলগুলো আমরা এই কোর্সের মাধ্যমে জানবো। সাথে, সাথে এই বিষয়গুলো জানার মাধ্যমে আমরা আমাদের কনফিডেন্স বৃদ্ধি করার চেষ্টা করব এবং সাথে, সাথে বিভিন্ন ধরনের ভোকাবুলারি মানে আমাদের যে শব্দর মানে জানা এবং গ্রামার সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব। তো এই সকল বিষয় কার্যকর করার মাধ্যমে আমরা কিন্তু কোনো একটি নির্দিষ্ট ব্র্যান্ড স্কোরকে টার্গেট করে প্রিপারেশন নিতে পারবো, যে আমি 6 ব্যান্ডের জন্য টার্গেট করেছি বা 7 বা 8 ব্যান্ডের উপরে টার্গেট করে আমরা প্রিপারেশন নিতে পারবো। তো এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে যারা সাধারণত নতুন তারা বিশেষভাবে উপকৃত হবেন, কারণ এই কোর্সটি নতুনদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাদের আগে থেকে আইএলটিএস পরীক্ষা সম্পর্কে কোনো ধারণা নেই বা প্রিপারেশন নেই। তারা সহজেই এই কোর্স থেকে বিস্তারিত জানতে পারবেন এবং প্রিপারেশন নিতে পারবেন। এর বাইরেও যদি কারো অতিরিক্ত সাপোর্টের প্রয়োজন হয়, মানে যারা ট্রেনার থেকে সরাসরি সাপোর্ট পেতে চান বা তাদের পার্সোনালাইজ ফিডব্যাক নিতে হবে যে আমার কি সমস্যা আছে সেগুলো আমি জানবো বা আমি কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি। কারণ সবার প্রয়োজন ভিন্ন, ভিন্ন হয়। তো সেই হিসাবে তারা কিন্তু পার্সোনালাইজ ট্রেনার থেকে ইনফরমেশন নিতে পারবেন এবং আইএলটিএস পরীক্ষার প্রিপারেশনের জন্য সাপোর্ট গ্রহণ করতে পারবেন। এইজন্য কিন্তু আমাদের একটা অনলাইন কোর্স আছে, সেই কোর্সে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তো আমাদের এই অনলাইন কোর্সে অংশগ্রহণ করার জন্য একটা স্পেসিফিক লিংকে ভিজিট করতে হবে। সেই লিংকের নাম হচ্ছে www.stemschool.com.bd। তো এই লিংকে প্রবেশ করে আমরা যদি উপরে অনলাইন কোর্সে ক্লিক করি, তাহলে আমরা এখানে অনেকগুলো অনলাইন কোর্স দেখতে পাবো এবং আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা আইএলটিএস কোর্স দেখতে পাবো। এখানে লার্ন মোরে ক্লিক করলে আমরা এই কোর্স সম্পর্কে ইনফরমেশন পাবো এবং এখানে যে বই বা অন্যান্য ম্যাটেরিয়াল গুলো আছে বা কোর্সের যে কারিকুলাম আছে, মানে কোন ক্লাসে কি পড়ানো হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত দেখতে পাবো। তো আশা করি এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে অনেকে উপকৃত হবেন। যাই হোক, আমরা আমাদের অনলাইন কোর্সে ফেরত যাই। তো আমরা জানি যে আইএলটিএস পরীক্ষায় মোট ৪ টি মডিউল আছে। সেই মডিউলগুলো হচ্ছে রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং। তো এখানে যে মডিউলগুলো রিডিং এবং লিসেনিং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই ২ টো মডিউল কিন্তু আমাদের তথ্য ইনপুট সংক্রান্ত। মানে রিডিং এর মাধ্যমে আমরা কোনো একটা তথ্যকে পড়ি এবং সেখান থেকে ইনপুট নিয়ে থাকি এবং লিসেনিং এর মাধ্যমে আমরা কোনো একটা তথ্য শুনি এবং সেখান থেকে ইনপুট নিয়ে থাকি। অন্যদিকে কিন্তু রাইটিং এবং স্পিকিং এই ২ টো ফরম্যাট কিন্তু কোনো একটা তথ্য প্রদান করা। মানে লেখার মাধ্যমে আমরা কোনো একটা তথ্য কাউকে দিয়ে থাকি এবং স্পিকিং এর মাধ্যমে কোনো একটা তথ্য বলার মাধ্যমে মৌখিকভাবে আমরা অন্যকে প্রদান করে থাকি। তাহলে এখানে এই আইএলটিএস মডিউলের মাধ্যমে কিন্তু আমাদের এই তথ্য নেয়া এবং তথ্য দেয়া এই দুটো বিষয় কিন্তু পরীক্ষা করা হয়ে থাকে। তো আমরা এখানে এই মডিউলে এই তো আমরা এখানে এই কোর্সে এই ৪ টা যে মডিউল আছে এই ৪ টা মডিউল নিয়েই আমরা আলোচনা করব। তো এই পুরো কোর্সের অংশ জুড়ে আমি মোহাম্মদ আবুল বাশার আপনাদের সাথে থাকবো। আপনাদের যদি এই কোর্সের বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো একটা বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে সরাসরি এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনারা মন্তব্য করতে পারবেন এবং এর বাইরেও আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমেইল ব্যবহার করার মাধ্যমে কানেক্টেড থাকতে পারবেন। তো প্রথমে আইএলটিএস পরীক্ষার যে মডিউলগুলো আছে সেই মডিউলগুলোর প্রথম মডিউল রিডিং, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে রিডিং সেকশনে আমাদের মোট ৩ টা প্যাসেজ থাকবে এবং এই ৩ টা প্যাসেজ থেকে আমাদের সর্বমোট ৪০ টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই বিষয়টা অনেকটা আমাদের স্কুল বা কলেজে আমরা যে কম্প্রিহেনশন করেছি সেই টাইপের প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে কম্প্রিহেনশনে কি হতো, আমাদের কিছু একটা প্যারাগ্রাফ দেয়া হতো এবং সেই প্যারাগ্রাফে কিছু তথ্য আমাদের দেয়া হতো এবং সেই তথ্যের উপরে বেসিস করে আমাদেরকে নিচে কিছু প্রশ্নের উত্তর দিতে হতো। তো এখানে একই রকমভাবে আমাদের ৩ টা প্যাসেজ দেয়া থাকবে এবং সেখান থেকে আমাদের ৪০ টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই উত্তরগুলো দেওয়ার জন্য আমাদের সময় থাকবে ৬০ মিনিট। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে ৩ টা প্যাসেজ ৬০ মিনিট, মানে প্রতিটা প্যাসেজের জন্য আমাদের সময় থাকবে ২০ মিনিট করে। তো আইএলটিএস পরীক্ষায় রিডিং সেকশনে কোন ধরনের প্রশ্ন আসে? তো এখানে যে প্রশ্নগুলো আসে সেগুলোর মধ্যে থাকে ট্রু, ফলস, নট গিভেন, মানে সত্য, মিথ্যা বা
উত্তর দেয়া নাই এই টাইপের প্রশ্ন। এছাড়াও থাকে মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন, সেন্টেন্স কমপ্লিটেশন মানে কোনো একটা সেন্টেন্সের কিছু অংশ দেয়া আছে এবং বাকি অংশ শূন্য স্থান আছে। সেগুলো আমাদের পূরণ করতে হবে। এই টাইপের প্রশ্ন থাকে। সাথে শর্ট অ্যান্সার থাকে যে কোনো একটা প্যাসেজ পড়ে সংক্ষিপ্ত আকারে আমাদের উত্তর দিতে হবে। হয়তো ২ ওয়ার্ড বা ৩ ওয়ার্ডের মধ্যে আমাদের উত্তর দিতে হবে। এই টাইপের প্রশ্ন থাকে এবং সাথে হেডিং ম্যাচিং টাইপের প্রশ্ন থাকে। তো আমরা এখানে এই কোর্সে কিন্তু রিডিং সেকশনের প্রতিটা যে কোয়েশ্চেন ফরম্যাট মানে ট্রু ফলস, মাল্টিপল চয়েস, সেন্টেন্স কমপ্লিটেশন এগুলো কিন্তু আলাদাভাবে আমরা দেখব। যে প্রতিটা প্রশ্ন কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হয় সে সম্পর্কে আমরা এই কোর্সে জানবো। তো আমরা ১ম এ শুরু করি। আমার ১ম এ এই ট্রু, ফলস এবং নট গিভেন টাইপ যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ট্রু, ফলস, নট গিভেন এর নাম শুনে আমরা বুঝতে পারছি ট্রু হচ্ছে সত্য, ফলস হচ্ছে মিথ্যা এবং নট গিভেন হচ্ছে এর উত্তর দেয়া নাই। তো যদি আমাদের প্যাসেজে কোনো ইনফরমেশন থাকে যেটা প্রশ্নের সাথে মিল তাহলে ট্রু, যদি মিল না থাকে ফলস, যদি উত্তর দেয়া না থাকে নট গিভেন। তো বিষয়টা আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝি। যেমন আমাদের প্যাসেজে দেয়া আছে যে দ্য আইফেল টাওয়ার ইজ লোকেটেড ইন প্যারিস মানে আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত। কিন্তু স্টেটমেন্টে দেয়া আছে দ্য আইফেল টাওয়ার ইজ ইন প্যারিস মানে স্টেটমেন্টের সাথে কিন্তু প্যাসেজের তথ্যের মিল আছে যে আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত। তার মানে এটা সত্য। আবার বিপরীতভাবে যদি দেয়া থাকে যে প্যাসেজে দেয়া আছে দ্য আইফেল টাওয়ার ইজ ইন প্যারিস কিন্তু আমাদের স্টেটমেন্টে দেয়া আছে আইফেল টাওয়ার ইজ ইন লন্ডন। তাহলে কিন্তু আইফেল টাওয়ার লন্ডনে না, আইফেল টাওয়ার প্যারিসে। তার মানে এটা একটা ভুল তথ্য। তাহলে আমরা এখানে লিখব ফলস। তৃতীয়ত যদি নট গিভেন এর উদাহরণ আমরা দেখতে চাই সেখানে কি দ্য আইফেল টাওয়ার লোকেটেড ইন প্যারিস। আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত কিন্তু স্টেটমেন্টে আমাদের দেয়া আছে আইফেল টাওয়ার ওয়াজ ডিজাইনড বাই এ ব্রিটিশ আর্কিটেক্ট। মানে আইফেল টাওয়ার ডিজাইন করেছে একজন ব্রিটিশ আর্কিটেক্ট। তাহলে কিন্তু এখানে আইফেল টাওয়ারের যে ডিজাইন কে করেছে সে সম্পর্কিত কোনো তথ্য কিন্তু প্যাসেজে দেয়া নাই। তার মানে এটা হবে নট গিভেন। হ্যাঁ? তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ট্রু, ফলস, নট গিভেন এ কিভাবে হয়ে থাকে এবং উদাহরণ সহকারে আমরা দেখলাম। ট্রু, ফলস, নট গিভেন টাইপ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কিন্তু কিছু বিশেষ কৌশল ব্যবহার করতে পারি। সেই কৌশলগুলো আমরা এখন জানবো। তো ১ম এ যে কৌশল সেটা হচ্ছে যে ইনস্ট্রাকশন গুলো আমাদেরকে কিন্তু সতর্কতার সাথে পড়তে হবে। যেমন অনেক সময় ইনস্ট্রাকশন দেয়া আছে যে আমাদেরকে ট্রু, ফলস, নট গিভেন ব্যবহার করে উত্তর দিতে হবে। মানে সত্য হলে আমাদের লিখতে হবে ট্রু, মিথ্যা হলে লিখতে হবে ফলস আর যদি দেয়া না থাকে আমাদের দিতে হবে নট গিভেন। কিন্তু আবার অনেক সময় থাকতে পারে ইয়েস বা নো দিয়ে উত্তর দিতে হবে। তাহলে এখন যদি লেখা থাকে ইয়েস বা নো দিয়ে উত্তর দিতে হবে, সেক্ষেত্রে আমরা যদি ট্রু ফলস লিখে উত্তর দেই, তাহলে কিন্তু আমাদের উত্তর সঠিক হলেও আমরা কোনো মার্ক পাবো না। যেহেতু আমরা ইনস্ট্রাকশন অনুসরণ করিনি। তো সেহেতু আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ট্রু ফলস নট গিভেন দেয়া আছে নাকি ইয়েস নো দেয়া আছে। হ্যাঁ? সেই অনুযায়ী আমাদের উত্তর দিতে হবে। ২ নম্বর যে টেকনিকটা আমরা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে যে আমরা প্যাসেজের মতো স্কিমিং করতে পারবো। এবং কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করতে পারবো। যেমন আমাদের প্যারাগ্রাফে যদি বলা থাকে যে ইলেকট্রিক কার আর কস্টলিয়ার দেন দ্য ট্র্যাডিশনাল ভেহিকল। যে ইলেকট্রিক গাড়ি হচ্ছে ট্র্যাডিশনাল যে গাড়ি আছে সেগুলোর চেয়ে বেশি খরচ সাপেক্ষ। তাহলে এখানে কিন্তু আমাদের যদি আমরা প্যারাগ্রাফের মধ্যে খুঁজতে চাই তাহলে কিন্তু আমাদের খুঁজতে হবে কিওয়ার্ড যে কস্টলিয়ার মানে খরচ সাপেক্ষ। তো কস্টলিয়ার এর সাপেক্ষে আমরা যদি প্যাসেজে দেয়া আছে এখানে কি ইলেকট্রিক কার আর মোর অফেন এক্সপেনসিভ দেন পেট্রোল কার। ইলেকট্রিক গাড়ি হচ্ছে পেট্রোল কারের চেয়ে অনেক বেশি এক্সপেনসিভ। তাহলে এক্সপেনসিভ আর কস্টলিয়ার কিন্তু এটা সিনোনিম মানে কাছাকাছি শব্দ। এক্সপেনসিভ হচ্ছে দামি, কস্টলিয়ার হচ্ছে খরচ সাপেক্ষ। তাহলে আ এখানে কিন্তু এটা সত্য কারণ এখানে কিন্তু আমরা কিন্তু এই কস্টলিয়ার যে কিওয়ার্ড সেটাকে আমরা খুঁজে বের করার মাধ্যমে পুরো প্যাসেজ না পড়েই আমরা কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি আমরা এই জাতীয় সিনোনিম দেখতে পাই সেখান থেকে আমরা উত্তর খুঁজে বের করার চেষ্টা করতে পারবো। তো এটা ছিল ২য় একটা পদ্ধতি। তো এরপরে যে পদ্ধতি সেটা হচ্ছে যে রিলেভেন্ট সেকশন আমাদেরকে পড়তে হবে। যেমন কোনো একটা জায়গায় যদি বলা থাকে যে অনলি হাইব্রিড কারস ইউজ বোথ গ্যাস অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার। যে হাইব্রিড গাড়িগুলো গ্যাস এবং ইলেকট্রিক পাওয়ার ২ টা মাধ্যমেই ব্যবহার করে থাকে। তাহলে এখানে আমাদের যে সেকশনে এই হাইব্রিড গাড়ি সম্পর্কে আলোচনা করা আছে এবং হাইব্রিড গাড়ির এনার্জি কনজাম্পশন মানে গ্যাস বা ইলেকট্রিক পাওয়ার নিয়ে আলোচনা করা আছে, আমরা কিন্তু সেই সেকশনটা খুঁজে বের করার চেষ্টা করব। এবং সাথে কোনো একটা শব্দ যেটা ইমপ্লিকেশন কি হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব। যেমন এখানে একটা উদাহরণ দেয়া আছে যে মেনি স্টুডেন্টস প্রিফার অনলাইন কোর্স। যে অনেক ছাত্র অনলাইন কোর্স প্রিফার করে থাকে। কিন্তু প্যাসেজের স্টেটমেন্টে দেয়া আছে যে অল স্টুডেন্ট প্রিফার অনলাইন কোর্স। তাহলে কিন্তু এখানে কিন্তু ইমপ্লিকেশনটা ভিন্ন। মানে মেনি এবং অল। মেনি মানে হচ্ছে অনেক এবং অল মানে হচ্ছে সবাই। এটা কিন্তু এক জিনিস না। হ্যাঁ? যে অনেক ছাত্র অনলাইন কোর্স প্রিফার করে থাকে। সকল ছাত্র কিন্তু অনলাইন কোর্স প্রিফার করে থাকে না। তাহলে সেটা কিন্তু হচ্ছে ফলস। তাহলে আমাদের এখানে শব্দের যে ইমপ্লিকেশন যেটা সেটা বুঝে কিন্তু উত্তরগুলো করতে হবে।
এবং এক্ষেত্রে একটা বিশেষ জরুরি বিষয় সেটা হচ্ছে যে নট গিভেন এর ক্ষেত্রে দেখা যায় যে নট গিভেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি এমফেসিস করতে হয়। যেমন এখানে উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি যে পলিউশন লেভেল আর রাইজিং গ্লোবালি, যে পুরো বিশ্ব জুড়ে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর এখানে স্টেটমেন্টে দেওয়া আছে পলিউশন লেভেল আর হাইয়েস্ট ইন এশিয়া, মানে এশিয়াতে পলিউশনের লেভেল সর্বোচ্চ। তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা যদি চিন্তা করি যে আচ্ছা গ্লোবালি পলিউশনের লেভেল বৃদ্ধি পাচ্ছে, এশিয়াও কিন্তু গ্লোবালের একটা অংশ, তাহলে গ্লোবালি যদি দূষণের লেভেল বাড়ে তাহলে এশিয়াতেও বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু এই প্যারাগ্রাফে কিন্তু এশিয়া সম্পর্কে কোনো তথ্য দেয়া স্পেসিফিক্যালি হয়নি। এবং এখানে বলা আছে কি যে পলিউশন লেভেল আর হাইয়েস্ট ইন এশিয়া, মানে এশিয়াতে হচ্ছে সর্বোচ্চ, মানে পুরো বিশ্বের চেয়ে সর্বোচ্চ হচ্ছে এশিয়াতে। এই সংক্রান্ত কোনো তথ্য কিন্তু এখানে দেয়া হয়নি। সেহেতু এটা হবে নট গিভেন। তাহলে এখানে নট গিভেন এর ক্ষেত্রে আমাদের কিন্তু অতিরিক্ত কোনো চিন্তা করার দরকার নাই। শুধু আমাদের যে প্যাসেজে যদি তথ্য দেয়া থাকে আমরা বলব হ্যাঁ, দেয়া থাকলে নট গিভেন, আর যদি ফলস হয় তাহলে হচ্ছে ফলস। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু প্যাসেজের সাথে মিল রেখেই এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদেরকে সময়ের বিষয় খেয়াল রাখতে হবে। যে আমরা আগেই আলোচনা করেছি যে প্রতিটা প্যাসেজের জন্য আমাদের ২০ মিনিট সময় থাকবে। তো আমরা যখন প্র্যাকটিস করব প্যাসেজগুলো তখন কিন্তু আমাদের এই ২০ মিনিট সময়ের মধ্যে উত্তরগুলো শেষ করার চেষ্টা করতে হবে। আমি যদি ২০ মিনিট সময়ের মধ্যে প্যাসেজ শেষ করতে না পারি তাহলে বুঝবো যে না, আমি এখনো প্রিপেয়ার না। আর কোনো একটা প্যাসেজে আমি যদি অতিরিক্ত সময় খরচ করে ফেলি তাহলে কিন্তু পরবর্তী প্যাসেজের জন্য আমাদের হাতে সময় কম থাকবে। তো সেভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো একটা প্রশ্নের উত্তর যদি আমরা না জানি তখন আমরা কি করব? হতে পারে যে কোনো একটা প্রশ্নের উত্তর আমরা জানি না বা খুঁজে পাইনি বা আমাদের সময় নেই। আমরা খুঁজে বের করার জন্য যথেষ্ট সময় আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে কি করব আমরা, যে আমরা যদি আমাদের সময় না থাকে বা খুঁজে বের করতে না পারি তাহলে আমরা কোনো একটা অপশন পিক করে দিব। কারণ এখানে কিন্তু নেগেটিভ কোনো মার্কিং নাই। মানে আমি যদি কোনো একটা প্রশ্নের ভুল উত্তর দেই আমার কিন্তু কোনো মার্ক কাটা যাবে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা অপশন পিক করে আমরা সেখানে উত্তর দিয়ে দিব। ফাঁকা রাখবো না। তো এগুলো ছিল হচ্ছে IELTS পরীক্ষার যে টেকনিক, আ ট্রু ফলস এবং নট গিভেন সেকশনের জন্য আমরা জানলাম। তো এরপরে আমরা দেখব যে IELTS পরীক্ষায় এই ট্রু ফলস নট গিভেন সেকশনের ক্ষেত্রে কোন বিষয়ে আমাদেরকে সতর্কতা অনুসরণ করতে হবে। তো ১ম এ যে বিষয়টা আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। যে কোনো একটা প্যাসেজের মধ্যে যেখানে নো, নট বা নান এই জাতীয় শব্দ ওয়ার্ডিং উল্লেখ করা থাকে সে সম্পর্কে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন এখানে উদাহরণ দেয়া আছে, "দ্য পার্ক ডাজন্ট অ্যালাউ পেটস", মানে পার্কের মধ্যে কোনো ধরনের পোষা প্রাণী অ্যালাউড না। পেট যেমন ধরেন কুকুর, বিড়াল বা পাখি বা অন্য কোনো পোষা প্রাণী পার্কের মধ্যে অ্যালাউড না। এখানে নটটা হচ্ছে সিগনিফিক্যান্ট। এবং এখানে স্টেটমেন্টে দেয়া আছে, "পেটস আর অ্যালাউড ইন দ্য পার্ক", তাহলে এখানে কিন্তু এই অ্যালাউড, পার্ক এই শব্দগুলো মিল আছে। কিন্তু আমরা যদি খুব বেশি ফোকাস না দেই, তাহলে কিন্তু আমরা যদি নটটাকে মিসিং করে ফেলি, তাহলে কিন্তু পুরো শব্দের মানেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। যে এখানে বলা হচ্ছে পার্কের মধ্যে পোষা প্রাণী অ্যালাউড, এখানে বলা হচ্ছে পার্কের মধ্যে অ্যালাউড না। তাহলে এই নেগেটিভ কিওয়ার্ড যেগুলো আছে সেগুলোর দিকে আমাদেরকে ফোকাস দিতে হবে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে পার্সোনাল অ্যাজাম্পশন। অনেক সময় দেখা যায় যে আমরা পার্সোনাল অ্যাজাম্পশন করে থাকি। মানে আমরা ইতিপূর্বে যে বিষয়গুলো জানি আমাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, হ্যাঁ? সেখান থেকে কিন্তু আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। অনেক সময় কিন্তু সেটা প্যাসেজের সাথে মিলে না। যেমন এখানে বলা আছে যে সোলার প্যানেল আর বিকামিং মোর পপুলার। তো এটা আমাদের একটা কমন কনসেপ্ট। আমরা জানি যে নবায়নযোগ্য এনার্জি বা সোলার প্যানেল এগুলোর চাহিদা বা জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তো সেই হিসাবে এখানে স্টেটমেন্টে দেয়া আছে সোলার প্যানেল আর মোস্ট এফিশিয়েন্ট এনার্জি সোর্সেস। সোলার প্যানেল হচ্ছে একটা ভালো এফিশিয়েন্ট এনার্জি সোর্স। কিন্তু এটাও কিন্তু আমরা জানি যে সোলার প্যানেল কম খরচে এনার্জি সরবরাহ করতে পারে এবং এটা একটা এফিশিয়েন্ট সোর্স। কিন্তু এখানে কিন্তু প্যাসেজে এ সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি। তাহলে আমরা জানি বলে যে সেটা সত্য হবে তা কিন্তু না। হ্যাঁ? এখানে কিন্তু প্যাসেজের সাথে মিল রেখে আমাদের উত্তর দিতে হবে। যেহেতু প্যাসেজে এখানে উত্তর দেয়া হয়নি বা প্যাসেজে এ সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি, সেহেতু আমরা এখানে লিখে দিব নট গিভেন। এছাড়া আরেকটা বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে পার্শিয়ালি সত্য ইনফরমেশন। যেমন এখানে বলা আছে যে কোম্পানি লঞ্চড 3 নিউ প্রোডাক্টস ইন 2022, মানে কোম্পানিটি ২০২২ সালে ৩ টা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছিল। কিন্তু এখানে স্টেটমেন্টে বলা আছে দ্য কোম্পানি লঞ্চ 5 নিউ প্রোডাক্টস ইন 2022। তাহলে এখানে কিন্তু অনেকগুলো তথ্যর মিল আছে। যে এখানে কোম্পানি ২০২২ এ কিন্তু আসলে প্রোডাক্ট লঞ্চ করেছিল। এটা সত্য। কিন্তু তারা এখানে ৩ টা না, তারা এখানে ৫ টা প্রোডাক্ট লঞ্চ করেছিল। তাহলে এখানে কিন্তু এই জিনিসটা মিথ্যা। কারণ এখানে পার্শিয়ালি সত্য। যেহেতু পুরোপুরি সত্য না তাই আমাদের এখানে দিতে হবে হচ্ছে ফলস। তো আমরা এখানে IELTS পরীক্ষার যে বিষয়গুলো
টেকনিক আছে এবং কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে জানলাম। এখানে আমরা বাস্তবধর্মী সমস্যা সমাধান করার মাধ্যমে আমরা দেখব যে কিভাবে ট্রু টু ফলস নট গিভেন টাইপের প্রশ্নের উত্তর প্রদান করতে হয়। তো এই বাস্তবধর্মী উদাহরণ সিলেকশন করার জন্য আমরা একটি বই ব্যবহার করব। সেই বইটি হচ্ছে এই IELTS পরীক্ষার রিডিং সেকশনের উপরে। এই বইটি আপনারা এই অনলাইন সাইট থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এখানে ডাউনলোড লিংকে ক্লিক করলে এখানে গুগল ড্রাইভে লিংক ওপেন হবে এবং সেখানে এই বইতে কিন্তু এই IELTS পরীক্ষার রিডিং সেকশনে যে প্রশ্নগুলো আছে মানে ট্রু টু ফলস, শর্ট অ্যান্সার, মাল্টিপল চয়েস, নট গিভেন সব ধরনের প্রশ্নের উপরই এখানে প্র্যাকটিক্যাল সেশন দেয়া আছে। তো আমরা এখানে প্রাথমিকভাবে ট্রু টু ফলস নট গিভেন এর যে প্যাসেজ আছে, প্রথম যে প্যাসেজ দ্য অরিজিন অফ চকলেট মানে চকলেটের উৎস অরিজিন, সেই প্যাসেজটা আমরা নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা এই অরিজিন অফ চকলেট প্যাসেজটি দেখতে পাচ্ছি এবং সাথে সাথে এখানে প্রশ্নের যে এই প্যাসেজের সাথে সম্পর্কিত যে ট্রু ফলস নট গিভেন এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমরা যখন রিডিং সেকশনে কোনো একটি প্যাসেজ হাতে পাবো, প্রথমে আমরা কি কাজ করব? তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই প্যাসেজের যে হেডিং আছে সেটা আমরা পড়ব। তো এখানে হেডিং এ কি বলা আছে? হেডিং এ বলা আছে দ্য অরিজিন অফ চকলেট, মানে এই প্যাসেজে চকলেটের যে অরিজিন বা চকলেট কোথা থেকে তৈরি হয়েছে, উৎপত্তি স্থল, সেই উৎপত্তি স্থল সম্পর্কে এই পুরো প্যাসেজে কিন্তু আলোচনা করা হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা এই পুরো প্যাসেজের যে ভাষ্য সে সম্পর্কে আমরা ধারণা অর্জন করব। এরপর আমাদের কি করতে হবে? এরপরে দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফের যে প্রথম লাইন, সেই প্রথম লাইনটা আমরা পড়ব। তাহলে এখানে প্রথম প্যারাগ্রাফের প্রথম লাইনে কি বলা আছে? যে চকলেট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার ট্রিট। চকলেট হচ্ছে পৃথিবীর একটি অত্যন্ত জনপ্রিয় ট্রিট, বাট ইটস হিস্টোরি ডেটস ব্যাক থাউজেন্ডস অফ ইয়ার্স। যে কিন্তু এটার ইতিহাস হাজার বছরের পুরনো। তাহলে তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের মধ্যে চকলেটের ইতিহাস বা উৎপত্তি স্থল সম্পর্কে একটা বেসিক ইন্ট্রো দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে আমরা কি করব? এখানে পেন্সিল দিয়ে আমরা এখানে লিখব যে এই প্যারাগ্রাফটা হচ্ছে ইন্ট্রো, INTRO, ইন্ট্রো। তাহলে এই পুরো প্যারাগ্রাফ জুড়ে চকলেটের অরিজিন সম্পর্কে ইন্ট্রো প্রদান করা হয়েছে। দ্বিতীয় যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফের প্রথম লাইনে কি বলা আছে? When Spanish explorers reached in America in 16th century, they encountered cocoa and brought it back to Europe. মানে যখন স্প্যানিশ এক্সপ্লোরাররা আমেরিকাতে 16 সেঞ্চুরিতে ভিজিট করেছিল, তখন তারা প্রথম কোকো বীজ দেখেছিল এবং তারা এটা ইউরোপে নিয়ে এসেছিল। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে এই যে প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফে চকলেট কিভাবে ইউরোপে আসলো সে সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে এখানে আমরা লিখলাম যে স্পেন, আমরা এখানে লিখে রাখলাম যে স্পেন সংক্ষেপে SPAIN, মানে স্পেনীয়দের মাধ্যমে চকলেট কিভাবে প্রথম 16 শতাব্দীতে ইউরোপ এসেছিল সে বিষয়ে এই প্যারাগ্রাফে বলা আছে। তৃতীয় যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে কি বলা আছে? ইন 19th century advancement of technology made it possible to produce chocolate in solid form। যে 19 শতকে প্রযুক্তি এর অ্যাডভান্সমেন্ট হওয়ার ফলে চকলেটের জন্য সলিড ফর্মের চকলেট তৈরি করা সম্ভব হয়। তার মানে হচ্ছে এখানে চকলেটের সাথে সম্পর্কিত যে সকল টেকনোলজিক্যাল রেভলিউশন আছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা আছে। তো সেখানে আমরা লিখতে পারি যে এই প্যারাগ্রাফ হচ্ছে টেক বা টেকনোলজি। এখানে TECH, টেক বা টেকনোলজি সম্পর্কে এখানে আলোচনা করা আছে। চতুর্থ যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফে কি বলা আছে? যে হাউএভার দ্য চকলেট ইন্ডাস্ট্রি ফেসেস চ্যালেঞ্জ, মানে চকলেট ইন্ডাস্ট্রি অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করে, ইনক্লুডিং ইথিক্যাল কনসার্ন অ্যারাউন্ড দ্য চাইল্ড লেবার ইন কোকো ফার্ম। মানে শিশু শ্রম বা এই সম্পর্কিত যে সকল সমস্যাগুলো আছে চকলেট ইন্ডাস্ট্রিতে, সে সম্পর্কে এই প্যারাগ্রাফে আলোচনা করা আছে। তার মানে এখানে চকলেট ইন্ডাস্ট্রি এর যে সকল চ্যালেঞ্জ আছে সেগুলো নিয়ে কিন্তু এখানে বলা আছে। তো আমরা এখানে লিখে রাখলাম চ্যালেঞ্জ। এর ফলে কি হলো? আমরা কিন্তু এখানে প্রতিটা প্যারাগ্রাফ সম্পর্কে একটা ধারণা অর্জন করলাম এবং প্রতিটা প্যারাগ্রাফে কি বলা আছে, কি সম্পর্কে আলোচনা করা আছে সে সম্পর্কে একটা ওভারভিউ লাভ করলাম। তো এক্ষেত্রে আমাদের সুবিধা কি হবে? সুবিধা হবে যে আমাদের যখন কোনো একটা স্পেসিফিক কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের থেকে কিন্তু আমরা সরাসরি সেই স্পেসিফিক প্যারাগ্রাফে জাম্প করতে পারবো। যেমন আমাদের যদি বলা থাকে যে চকলেটের টেকনোলজিক্যাল সম্পর্কিত কোনো প্রশ্ন, তাহলে কিন্তু আমরা সরাসরি অন্য কোনো প্যারাগ্রাফে না যেয়ে আমরা এই টেক প্যারাগ্রাফে জাম্প করতে পারবো এবং আগে আমরা এই টেক প্যারাগ্রাফে দেখব যে এ সম্পর্কিত কোনো উত্তর এখানে দেয়া আছে কিনা।
যদি এখানে উত্তর দেয়া না থাকে তাহলে আমরা অন্য প্যারাগ্রাফে স্কিম করব, অন্য প্যারাগ্রাফে খুঁজে বের করার চেষ্টা করব। কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আমরা সময় বাঁচানোর জন্য আমরা কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে সহজেই তথ্যগুলো খুঁজে বের করতে পারবো। তো সেহেতু আমরা যখন কোনো একটা প্যারাগ্রাফ পাবো, আমরা যখন কোনো একটা প্যাসেজ পাবো, তখন কিন্তু আগে আমাদেরকে এই মার্কিং গুলো, এই লেবেলিং গুলো আমাদের শেষ করতে হবে। তো এটার মাধ্যমে আমরা এই প্যাসেজ সম্পর্কে ধারণা পেলাম এবং লেবেলিং পেলাম। তো এখন আমরা উত্তরগুলো সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে আমাদের যে ইনস্ট্রাকশন যেটা, যেখানে দেয়া আছে ট্রু, ফলস এবং নট গিভেন টাইপ কোশ্চেন, এটা আমরা হাইলাইট করব যে আমাদের এখানে ট্রু, ফলস এবং নট গিভেন এর মাধ্যমেই আমাদেরকে উত্তর দিতে হবে। মানে আমরা যখন কোনো একটা উত্তর দিব তখন আমাদের লিখতে হবে ট্রু বা ফলস বা নট গিভেন। আমরা এখানে প্যারাগ্রাফ সম্পর্কে ধারণা পেলাম এবং প্রশ্নের ইনস্ট্রাকশন বা গাইডলাইন সম্পর্কে জানলাম। তো এখন আমরা প্রথম যে প্রশ্ন সেটা সমাধান করার চেষ্টা করি। এখানে প্রথম যে প্রশ্ন সেখানে বলা আছে দ্য মায়া অ্যান্ড অ্যাজটেক সিভিলাইজেশন ওয়ার দ্য ফার্স্ট টু ইউজ কোকো বিন অ্যাজ কারেন্সি। মানে মায়া এবং অ্যাজটেক যে সভ্যতা ছিল তারা সর্বপ্রথম কোকো বিনকে মুদ্রা হিসেবে ব্যবহার করেছিল। তাহলে এখানে এই উত্তর জানার জন্য আমাদের কোন সেকশনে যেতে হবে? যেহেতু এখানে প্রথম যে সেকশন, সেই সেকশনে একটা জেনারেল হিস্টোরিক্যাল ওভারভিউ দেওয়া হয়েছিল আমরা জানি। আমরা প্রথমে প্রথম যে সেগমেন্ট সেটা আমরা যাব। কিন্তু এক্ষেত্রে আমাদের কিওয়ার্ড যেটা, কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে আমাদের মায়া অ্যান্ড অ্যাজটেক সিভিলাইজেশন অ্যান্ড প্লাস হচ্ছে আমরা এখানে কারেন্সিকেও কিওয়ার্ড হিসেবে গ্রহণ করতে পারি। তাহলে এখানে আমরা এটাকে হাইলাইট করি যে এখানে মায়া এবং অ্যাজটেক এবং কারেন্সি, এই তিনটা শব্দ কিন্তু আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তা প্রথম প্যারাগ্রাফে আমরা যাই এবং প্রথম প্যারাগ্রাফে কি আছে আমরা দেখি মায়া কোথায় আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মায়া অ্যান্ড অ্যাজটেক। তাহলে এখানে কি বলা আছে? The origin of chocolate can be traced to ancient Maya and Aztec civilization in Central America. তাহলে এখানে কি হোয়ার কোকো বিন ওয়ার কনসিডার্ড হাইলি ভ্যালুয়েবল। এখানে বলা হচ্ছে যে মায়া এবং অ্যাজটেক সিভিলাইজেশন সেন্ট্রাল আমেরিকাতে, যেখানে কোকো বিনকে অনেক বেশি দামি হিসাবে বিবেচনা করা হতো। ইনফ্যাক্ট কোকো বিন ওয়ার ইউজড অ্যাজ এ ফর্ম অফ কারেন্সি। কারেন্সি আমরা এখানে পেলাম যে মায়া এবং অ্যাজটেক এবং কারেন্সি। তার মানে এটা সত্য যে মায়া এবং অ্যাজটেক সভ্যতায় কোকো বিনকে কিন্তু কারেন্সি হিসাবে বিবেচনা করা হতো। তাহলে আমরা এখানে উত্তর কি দিব? আমরা এখানে উত্তর দিব হচ্ছে ট্রু, টি আর ট্রু। তাহলে হচ্ছে এখন আমরা জানলাম যে আহ, এই কিওয়ার্ড যেটা মায়া এবং অ্যাজটেক এবং কারেন্সি, এই তিনটার কিওয়ার্ডের মাধ্যমে আমরা কিন্তু পুরো প্যাসেজটা ভিজিট না করেই আমরা নির্দিষ্ট একটা সেগমেন্টে জাম্প করেছি এবং সেখান থেকে কিন্তু আমরা কিওয়ার্ড দিয়ে উত্তরটাকে খুঁজে বের করতে পেরেছি। তো এখানে হচ্ছে এই সুবিধাটা আমরা পেলাম কিভাবে? যে আমরা যেহেতু আগে থেকে এই প্রতিটা সেগমেন্টকে আমরা কিন্তু এখানে মার্কিং করে নিয়েছিলাম এবং সাথে সাথে আমরা এখানে কিওয়ার্ডটাকে আইডেন্টিফাই করেছিলাম। এখানে কিন্তু কোকো বিনটাকে অনেকে কিওয়ার্ড হিসেবে ধরতে পারে, কিন্তু কোকো বিনটাকে কিওয়ার্ড হিসেবে ধরা যাবে না। কেন? কারণ কোকো বিনটা কিন্তু এখানে জেনারেলাইজ। কারণ অনেক জায়গাতে যেহেতু এখানে চকলেট সম্পর্কে কথা বলা হচ্ছে, তাহলে সেখানে কোকো বিনের কথা অনেক জায়গাতেই থাকবে। সেহেতু কোকো বিনটাকে কিওয়ার্ড হিসেবে নেওয়া যাবে না। কিওয়ার্ড নিতে হবে এমন কোনো ওয়ার্ড যেটা এক্সেপশনাল, যেটা শুধুমাত্র কয়েক জায়গাতেই থাকতে পারে। তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে কি বলা আছে? মায়া বিলিভ দ্যাট চকলেট কুড ইমপ্রুভ পারসনস হেলথ। যে মায়ারা বিশ্বাস করতো যে চকলেটের মাধ্যমে মানুষের স্বাস্থ্য উন্নত হতে পারে। তাহলে এখানে কিওয়ার্ড কি? কিওয়ার্ডটা হচ্ছে মায়া এবং এখানে হচ্ছে হেলথ, যে স্বাস্থ্য। আমরা দেখি প্রথম প্যারাগ্রাফ, আবারও যাব আমরা, কারণ এখানে ওই ইতিহাস সম্পর্কিত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। তাহলে আমরা এখানে দেখব মায়া তো আমরা পেয়েছি এবং আমরা দেখব হেলথ। হেলথের কথা কোথায় বলা আছে? যে আমরা এখানে দেখলাম হেলথ স্কিমিং করি, আমরা স্কিমিং করে আমরা দেখতে পাচ্ছি যে হেলথ সম্পর্কে এখানে বলা আছে হেলথ এনহ্যান্সিং। এখানে কি বলা আছে? যে মায়া পিপল প্রিপেয়ার্ড এ ড্রিঙ্ক। মায়া পিপল একটা ড্রিঙ্ক তৈরি করতো ফ্রম গ্রাউন্ডেড কোকোবিন, মানে গুঁড়া করা কোকোবিন থেকে, হুইচ দে মিক্স উইথ ওয়াটার, স্পাইসেস অ্যান্ড সামটাইম হানি। যে যেখানে তারা পানি, মশলা এবং মধুর সাথে তারা মিশিয়ে নিত। দিস ড্রিঙ্ক কল চকলেটে, বলা হতো চকলেটে, অ্যান্ড ওয়াজ বিলিভ টু হ্যাভ এনার্জি বুস্টিং অ্যান্ড হেলথ এনহ্যান্সিং প্রপার্টি, যেটাতে এনার্জি বৃদ্ধি করত এবং স্বাস্থ্যগত বিষয়কে উন্নত করত। তার মানে আমরা বুঝতে পারলাম যে মায়েরা বিশ্বাস করত যে কোকো বিন, মানে কোকো বিন চকলেট, যেটা চকলেটের মূল ইনগ্রেডিয়েন্ট, সেটা ব্যবহার করার মাধ্যমে তারা কি স্বাস্থ্য এর বিষয়ে উন্নত করতে পারে। তাহলে এখানে কিন্তু প্রশ্নে বলা আছে কি?
প্রশ্নে বলা আছে মায়া বিলিভ চকলেট কুড ইমপ্রুভ পারসন হেলথ। মানে এখানে কিন্তু একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে এখানে চকলেটের কথা বলা আছে এবং এখানে বলা আছে কি কোকো বিন। অনেকে মনে হতে পারে যে কোকো বিন এবং চকলেটটা আলাদা, কিন্তু আসলে কোকো বিন থেকে কিন্তু চকলেট তৈরি হচ্ছে। ইটস নট ডিফারেন্ট ফ্রম দ্য চকলেট। মানে চকলেট এবং কোকো বিন কিন্তু একই জিনিস, কারণ চকলেটের মূল উপকরণই হচ্ছে কোকো বিন। তাহলে বলা যায় যে চকলেটের মাধ্যমে, কোকো বিনের মাধ্যমে যদি স্বাস্থ্য উন্নত হয়, তাহলে চকলেটের মাধ্যমে কিন্তু স্বাস্থ্য উন্নত হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এটা বলতে পারি ট্রু। টি আর ইউ ই, ট্রু। আচ্ছা, তারপর যে তৃতীয় যে প্রশ্ন সেখানে বলা আছে কি যে ড্রিঙ্ক মেড দ্য মায়া কল্ড চকলেটি। তো আমরা এটা অবশ্যই জানি, আমরা আগেই দেখেছি যে মায়ারা যেটা ড্রিঙ্ক তৈরি করতো সেটাকে বলা হতো কল্ড চকলেটি। তাহলে এক্ষেত্রেও এটা হবে সত্য। হ্যাঁ, আমরা এখানে ট্রু। তারপরে চতুর্থ যে প্রশ্ন সেখানে বলা আছে দ্য স্প্যানিশ অ্যারাইভড ইন দ্য আমেরিকা, দে রিজেক্টেড কোকো অ্যাজ টু বিটার। মানে স্প্যানিশরা যখন আমেরিকাতে এসেছিল তখন তারা এই কোকোকে বাতিল করে দিয়েছিল, কারণ এটা ছিল খুব তিতা। তাহলে আমাদেরকে যেখানে এখানে স্প্যানিশ সম্পর্কে বলা আছে এবং আমেরিকা সম্পর্কে বলা আছে, তো আমরা এখানে স্প্যানিশ সম্পর্কে যে প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে সেই প্যারাগ্রাফটা চেক করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে when Spanish explorers reached in America in 16th century they encountered cocoa and brought it back to Europe। মানে যখন স্প্যানিশ এক্সপ্লোরাররা আমেরিকাতে 16 শতাব্দীতে এসেছিল তখন তারা কোকোর সাথে পরিচিত হয়েছিল এবং তারা এই কোকোকে ইউরোপে ফেরত নিয়ে গিয়েছিল। কিন্তু এখানে কিন্তু কোথাও বলা নাই যে আসলে কোকো খুব তেতো ছিল বা এই জন্য তারা কোকোকে রিজেক্টেড করেছিল। এ সম্পর্কিত কোনো তথ্য কিন্তু এখানে বলা নাই। তো আমরা কিন্তু সেজন্য এখানে লিখতে পারি যে স্প্যানিশ অ্যারাইভড ইন আমেরিকা দে রিজেক্টেড কোকো অ্যাজ টু বিটার। যেহেতু এ সম্পর্কিত সরাসরি কোনো তথ্য এখানে দেয়া নেই, তাই আমরা এখানে এটাকে বলতে পারি নট গিভেন। তো আমরা এখানে লিখলাম নট গিভেন বা NG। এরপর ৫ নাম্বার যে প্রশ্ন, ৫ নাম্বার প্রশ্নে বলা আছে কোকো বিন ওয়ার ইনিশিয়ালি ব্রট টু ইউরোপ ইন 18th সেঞ্চুরি। মানে কোকো বিন ইউরোপে প্রাথমিকভাবে নিয়ে আসা হয়েছিল 18 শতকে। তো আমরা এটা চেক করি। তো এই জন্য আমরা আবার স্প্যানিশ প্যারাগ্রাফে ফেরত যাচ্ছি এবং সেখানে কিন্তু লেখা আছে যে কোকো বিন স্প্যানিশ এক্সপ্লোরাররা আমেরিকাতে এসেছিল 16 শতাব্দীতে এবং তারা এখানে কোকো বিনের সাথে পরিচিত হয়ে কোকো বিনকে ব্যাক টু ইউরোপ, তারা ইউরোপে নিয়ে গিয়েছিল। তার মানে এখানে কিন্তু এটা পার্শিয়ালি সত্য যে এখানে 16 শতাব্দীতে তারা এটা নিয়ে গিয়েছিল, কিন্তু এখানে প্রশ্নে বলা আছে যে 18 শতকে তারা এটা নিয়ে গিয়েছিল। তাহলে এটা পার্শিয়ালি সত্য, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে ফলস। কারণ কোনো যদি পার্শিয়ালি সত্য হয় তাহলে সেটাকে আমরা ট্রু বলতে পারবো না, আমাদের এটাকে বলতে হবে ফলস। FALSE, ফলস। আচ্ছা, 6 নাম্বার প্রশ্নে কি বলা আছে? 6 নাম্বার প্রশ্নে বলা আছে যে চকলেট ওয়াজ ফার্স্ট এনজয়েড বাই দ্য জেনারেল পাবলিক ইন ইউরোপ। তাহলে চকলেট ইউরোপে সর্বপ্রথম জেনারেল পাবলিকরা অ্যাক্সেস পেয়েছিল বা তারা এনজয় করতে পেরেছিল। তাহলে এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে জেনারেল পাবলিক। তাহলে আমরা এটা কিওয়ার্ডটা খুঁজি জেনারেল পাবলিক সম্পর্কে। তাহলে এখানে কি বলা আছে জেনারেল পাবলিক, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড হচ্ছে জেনারেল পাবলিক। তাহলে জেনারেল পাবলিক চেক করি। এখানে বলা আছে however as sugar become more widely available, বস্তুত যখন চিনির প্রাপ্তি বা চিনি সহজলভ্য হয়ে গিয়েছিল বা সব জায়গায় চিনি পাওয়া যাচ্ছিল, চকলেট পপুলারিটি স্প্রেড থ্রুআউট ইউরোপ। চকলেটের জনপ্রিয়তা পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে and it eventually become more accessible to general public, এবং এটা জেনারেল পাবলিকের কাছে আরো বেশি অ্যাক্সেসিবল হয়ে যায়। কিন্তু এর আগের লাইনে কিন্তু বলা আছে চকলেট রিমেইন এ লাক্সারি এনজয়েড অনলি বাই দ্য ইউরোপিয়ান অ্যারিস্টোক্রেসি। মানে চকলেট প্রাথমিকভাবে একটা লাক্সারিয়াস প্রোডাক্ট হিসেবে বিবেচিত করা হতো বা বিলাসিতা হিসেবে বিবেচনা করা হতো এবং তারা ইউরোপের কিছু সম্ভ্রান্ত পরিবার বা রাজ পরিবারের সদস্যরাও এটা এনজয় করতো। তাহলে কিন্তু সাধারণভাবে জেনারেল পাবলিকের এখানে অ্যাক্সেস ছিল না। তাহলে এটা কিন্তু একটা ফলস তথ্য যে এখানে জেনারেল পাবলিকরা প্রাথমিকভাবে চকলেটের অ্যাক্সেস পেয়েছিল না। তাহলে এটা হচ্ছে ফলস। তারপরে ৭ নাম্বার হচ্ছে দ্য অ্যাডিশন অফ সুগার মেড চকলেট মোর পপুলার ইন ইউরোপ। এটা তো আমরা দেখলাম অ্যাডিশন অফ সুগার মানে সুগারের অ্যাডিশন করার ফলে চকলেট জনপ্রিয় হয়েছিল। তাহলে এখানে বলা আছে সুগার বিকাম
মোর ওয়াইডলি অ্যাভেলেবল, সুগার যখন সব জায়গায় সহজলভ্য হয়ে যায় তখন চকোলেটের পপুলারিটি সারা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে এবং তা জেনারেল পাবলিকের কাছে অ্যাক্সেসিবল হয়। তো এখানে লক্ষণীয় যে আমাদের প্রশ্নে বলা হচ্ছে দ্য অ্যাডিশন অফ সুগার মানে চিনি চকোলেটের মধ্যে যোগ করার ফলে চকোলেট পপুলার হয়েছিল এবং প্যাসেজে কিন্তু বলা আছে যে সুগার বিকাম মোর ওয়াইডলি অ্যাভেলেবল, সুগার সহজলভ্য হওয়ার সাথে সাথে চকোলেটের পপুলারিটি বৃদ্ধি পেয়েছিল। তার মানে আমরা বুঝতে পারলাম যে চিনির সাথে কিন্তু চকোলেটের পপুলারিটির একটা সম্পর্ক আছে। চিনি পপুলার হয়েছিল বলে বা চিনির সহজলভ্যতা বৃদ্ধি পেয়েছিল বলেই কিন্তু চকোলেট পপুলার হয়েছিল। তার মানে এখানে যদিও সরাসরি বলা নাই যে চকোলেটের মধ্যে চিনি যোগ করা হয়েছিল, তারপরও কিন্তু চিনির সাথে যেহেতু চকোলেটের এই সম্পর্ক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই ইনফরমেশনটা হচ্ছে সত্য, মানে ট্রু। TRUE, ট্রু। আচ্ছা, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে চকলেট বার ওয়ার ইনভেন্টেড ইন 20th সেঞ্চুরি। চকলেট বার ইনভেন্ট করা হয়েছিল 20 শতকে। তাহলে এখানে ইনভেন্টেড যেহেতু আছে, ইনভেন্টেড যেহেতু এটা একটা প্রযুক্তি বা আবিষ্কার এর সাথে সম্পর্কিত, তাহলে আমরা যেখানে টেকনোলজি বা আবিষ্কার সম্পর্কিত বিষয়গুলো আছে সেই প্যারাগ্রাফটা চেক করব। এটা হচ্ছে এই প্যারাগ্রাফটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে in 19th century advancement of technology made it possible to produce chocolate in solid form। মানে 19 শতকে প্রযুক্তির অগ্রসর হয়েছিল এবং যার ফলে চকলেটকে সলিড ফর্মে তৈরি করা সম্ভব হয়েছিল, লিডিং দ্য ক্রিয়েশন অফ চকলেট বার। আমরা এখানে কিওয়ার্ডটা পাচ্ছি চকলেট বার। তাহলে আমরা বুঝলাম যে 19 শতকে প্রযুক্তিগত আবিষ্কারের ফলে চকলেটকে সলিড বারে পরিণত করা সম্ভব হয়েছিল। কিন্তু এখানে কিন্তু বলা আছে যে 20 শতকে এটা সম্ভব হয়েছিল। তো এটা কিন্তু আমরা বলবো ফলস ইনফরমেশন, কারণ এটা পার্শিয়ালি সত্য যে চকলেট বার আবিষ্কার হয়েছিল কিন্তু সেটা 19 শতকে, 20 শতকে নয়। তাহলে এটা হবে ফলস, FALSE, ফলস। তারপর আমরা কি পেলাম 9 নম্বরে, যে দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যালাউড চকলেট টু প্রডিউস মোর চিপলি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে চকলেট আরো বেশি চিপ ভাবে প্রস্তুত করা সম্ভব হয়েছিল। তো এটা আমরা চেক করি একই প্যারাগ্রাফে। এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিওয়ার্ডটা আমরা পাচ্ছি। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন প্লেড এ সিগনিফিকেন্ট রোল ইন চকলেট ট্রান্সফরমেশন ফ্রম এ এক্সক্লুসিভ ডেলিকেসি টু এ কমন ট্রিট। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার ফলে চকলেটকে একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট থেকে এটা কমন ট্রিট মানে সাধারণ জনসাধারণের জন্য একটা উপভোগ্য বিষয় হিসেবে আহ, নিয়ে আসা সম্ভব হয়েছিল। তার মানে সাধারণ জনসাধারণ, ধনী গরিব সবার কাছে এটা অ্যাক্সেসিবল ছিল কেন? কারণ এটা ইকোনমিক হয়ে গিয়েছিল, এটা কম খরচে তৈরি করা যেত। তাহলে এখানে বুঝতে পারছি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলেই কিন্তু আসলে চকলেট আরো কম খরচে প্রস্তুত করা গিয়েছিল এবং এর ফলে এই চকলেট সর্বসাধারণের কাছে অ্যাভেলেবল হয়েছিল। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে ইনফরমেশনটা হচ্ছে ট্রু বা সত্যি। তো আমরা এখানে কিছু স্যাম্পল কোশ্চেন সমাপ্ত করার মাধ্যমে কিভাবে আইএলটিএস পরীক্ষায় ট্রু ফলস সেগমেন্টের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হয় সে বিষয়ে আমরা জানলাম। তো এখানে আমরা একটা রিক্যাপ করি যে যখন আমরা কোনো একটা প্রশ্নপত্র হাতে পাবো রিডিং সেকশনের, তখন আমরা সর্বপ্রথম সেটা যে হেডিংটা আছে হেডিংটাকে আমরা দেখব এবং হেডিংটা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে পুরো প্যাসেজে কি ধরনের কন্টেন্ট দেয়া আছে। তারপর আমরা কি করব, দ্বিতীয় কাজ হচ্ছে প্রতিটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা আমরা পড়ব এবং সেই প্রথম লাইনের উপর বেসিস করে আমরা একটা সাব হেডিং তৈরি করব প্রতিটা প্যারাগ্রাফের জন্য। এবং এরপরে কি আমরা যখন কোনো প্রশ্ন পাবো তখন সেই প্রশ্নের মধ্যে আমরা সেই কিওয়ার্ডটা দেখব এবং সেই কিওয়ার্ডের সাপেক্ষে কিন্তু আমরা সেই নির্দিষ্ট প্যারাগ্রাফে জাম্প করতে পারবো, সময় ক্ষেপণ না করে নির্দিষ্ট প্যারাগ্রাফে যেতে পারবো এবং সেখান থেকে সঠিক উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করতে পারবো। আমরা কম সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার জন্য বা কম সময়ের মধ্যে উত্তরগুলো দেওয়ার জন্য এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারবো। তবে এই জন্য অবশ্যই আমাদের আরো বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য আমরা এই আইএলটিএস এর রিডিং সেকশনে যে বইগুলো আছে সেই বইগুলোকে ব্যবহার করতে পারবো। এই বইগুলো আসলে বিশেষ ব্যান্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সাধারণত দেখা যায় যে বিভিন্ন স্টুডেন্ট যাদের ক্যাপাবিলিটি ভিন্ন ভিন্ন সেগমেন্টে হয়ে থাকে, কারো স্কিল একটু বেশি থাকে, কারো স্কিল একটু দুর্বল থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই কনটেন্ট গুলো বিভিন্ন ব্যান্ডের জন্য তৈরি করেছি। কারণ দেখা যাবে যে যার একজন ছাত্র যার ক্যাপাবিলিটি 7 ব্যান্ডের কাছাকাছি, সে যদি 5 ব্যান্ডের একটা বই বা র্যান্ডমলি একটা কনটেন্ট পিক করে এবং সেটা পড়ে, হতে পারে সেটা 5 ব্যান্ডের, সেটা কিন্তু তার জন্য একটা সময়ের অপচয় হবে। আবার যিনি 5 ব্যান্ডের
তিনি যদি 7 ব্যান্ডের বা 6 ব্যান্ডের কোনো একটা কনটেন্ট সে চেষ্টা করতে যায় প্রাথমিকভাবে, তখন কিন্তু তার জন্য এটা কষ্টকর হবে এবং সে হতাশ হয়ে যাবে। এইজন্য আমরা কি করেছি, আমরা প্রতিটা ব্যান্ডের উপর বেসিস করে কনটেন্ট তৈরি করেছি। যে যিনি 5 ব্যান্ডের, তিনি 5 ব্যান্ডের কনটেন্ট গুলো আগে দেখবেন এবং সেটার উপর বেসিস করে উনি পরীক্ষাগুলো দিবেন। কারণ এখানে প্রশ্নপত্র আছে। তিনি অ্যাসেস করতে পারবেন যে তার স্কিল কতখানি। তো আমরা যে এখানে টেকনিক গুলো দেখালাম এই পরীক্ষার উত্তরগুলো দেওয়ার জন্য, সেই টেকনিক অবলম্বন করে তিনি এই পরীক্ষাগুলো দিতে পারবেন, চেষ্টা করতে পারবেন এবং সেই টেকনিক অবলম্বন করে তিনি এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং নিজে, নিজে সেলফ মার্কিং করবেন এবং করার পরে উনি যখন দেখবেন যে না, আমি একটা আশার অনুরূপ আমি আ আ স্কোর করতে পারছি বা আমার প্রশ্নগুলো সঠিক হচ্ছে, তার মানে 5 ব্যান্ডের যে ক্যাপাবিলিটি সেটা আমি অ্যাচিভ করেছি এবং এরপর আমি 6 ব্যান্ডের দিকে জাম্প করব। এবং একইভাবে 6 ব্যান্ড শেষ করে আমি 7 ব্যান্ডের দিকে জাম্প করব। তো এইভাবে একটা গ্র্যাজুয়ালি কিন্তু আমরা একটা প্রোগ্রেস করতে পারবো। এইভাবে কনটেন্ট গুলো তৈরি করা হয়েছে বিভিন্ন ব্যান্ডের আদলে। করি এই বইগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা উপকৃত হব। তো যাই হোক, আমরা আমাদের রিডিং সেকশনে ফেরত আসি। আমাদের রিডিং সেকশনে যে কোশ্চেন গুলো ছিল, সেখানে হচ্ছে ট্রু ফলস নট গিভেন, যেটা আমরা শেষ করেছি। এখন দ্বিতীয় পর্যায়ে আমরা যে কোশ্চেন গুলো দেখব, যে মাল্টিপল চয়েস। তো আমরা দেখব মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন আইএলটিএস পরীক্ষাতে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। তো মাল্টিপল চয়েস কোশ্চেন সম্পর্কে আমরা এখন দেখব। তো আমরা জানি মাল্টিপল চয়েস কোশ্চেন হচ্ছে যে আমাদেরকে একটি কোশ্চেন দেয়া হবে এবং সেই কোশ্চেনের সাপেক্ষে আমাদেরকে একাধিক মাল্টিপল চয়েস দেয়া হবে। যে এখানে আইএলটিএস পরীক্ষায় চয়েস থাকতে পারে ৩ টি বা ৪ টি। সেই ৩ টি বা ৪ টি চয়েসের মধ্যে থেকে আমাদেরকে সঠিক একটি উত্তর খুঁজে বের করতে হবে। তো এখানে এই মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমরা আসলে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারি। এদের মধ্যে ১ম যে বিষয় আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে এই মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনের সাথে যে ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশন কিন্তু আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে। অনেক সময় হতে পারে যে আমাদেরকে একাধিক সঠিক উত্তর সিলেকশন করতে হতে পারে। আবার অনেক সময় আমাদেরকে শুধুমাত্র একটি সঠিক উত্তর সিলেকশন করতে হতে পারে। তো আমাদেরকে এই বিষয়টি দেখতে হবে। যদি আমাদের এখানে এ ধরনের কোনো ইনস্ট্রাকশন দেয়া না থাকে, তাহলে সাধারণত আমাদেরকে একটা উত্তর পার কোশ্চেন এ সিলেকশন করতে হবে। মানে আমাদেরকে যদি ৪ টা চয়েস দেয়া থাকে, সেই ৪ টা চয়েসের মধ্যে থেকে একটা চয়েস আমাদেরকে সিলেকশন করতে হবে। দ্বিতীয় যে প্রক্রিয়া সেটা হচ্ছে আমাদেরকে প্যাসেজের মতো স্কিম করতে হবে। স্কিমিং হচ্ছে কি, আমরা ইতিপূর্বে ট্রু, ফলস, নট গিভেন এর ক্ষেত্রে স্কিমিং প্রক্রিয়া অনুসরণ করেছি এবং সেখানে আমরা কি করেছি যে প্যাসেজের মধ্যে আমরা পুরো প্যাসেজটি না পড়ে আমরা কিছু কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করেছি এবং সেই কিওয়ার্ড গুলোকে, এই প্রশ্নের কিওয়ার্ডকে প্যাসেজের কিওয়ার্ডের সাথে মিলিয়ে সঠিক তথ্য খুঁজে বের করেছি। তো এটাকে বলা হচ্ছে স্কিমিং। তো আমরা এখানে মাল্টিপল চয়েসের ক্ষেত্রেও সেই স্কিমিং প্রক্রিয়া অনুসরণ করতে পারবো। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেনে বা রিডিং সেকশনে ওভারঅল আমাদেরকে সিনোনিম এবং প্যারাফ্রেজ আইডিয়া সম্পর্কে খেয়াল রাখতে হবে। এই সিনোনিম এবং প্যারাফ্রেজ আইডিয়া কি? সিনোনিম হচ্ছে কোনো একটা শব্দকে ভিন্ন রূপে বলা। যেমন বলা যায় যে হয়তো কোনো একটা টেকনোলজি যেটা রেভলিউশনারি টেকনোলজি বা বৈপ্লবিক টেকনোলজি, যেটা খুব গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসে বা নতুন কোনো একটা বিষয়, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা একটা রেভলিউশনারি টেকনোলজি। আবার এটা বলা যেতে পারে যে এটাকে ঘুরিয়ে বলা যেতে পারে গ্রাউন্ড ব্রেকিং টেকনোলজি। যে সেটা কিন্তু একটা গ্রাউন্ড ব্রেকিং, আ মাটি ফুঁড়ে বের হয়েছে বা খুব বড় একটা আ লিপ, খুব বড় একটা আবিষ্কার। হুম? তো এটাকে কিন্তু গ্রাউন্ড ব্রেকিং ও বলা যেতে পারে, আবার রেভলিউশনারি ও বলা যেতে পারে। তো আমাদের এখানে এই জাতীয় যে সিনোনিম গুলো আছে সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে এবং একই রকম ভাবে প্যারাফ্রেজ কি, প্যারাফ্রেজ হচ্ছে কোনো একটা কথাকে ঘুরিয়ে বলা। যে আমি একটা কথাকে একভাবে বললাম, সেটাকে আবার ঘুরিয়ে অন্যভাবে বললাম, সেটাকে ইংলিশে বলা হচ্ছে প্যারাফ্রেজ। তো হয়তো দেখা যেতে পারে যে আমাদের প্রশ্নে একভাবে লেখা আছে কিন্তু প্যাসেজে লেখা আছে ভিন্নভাবে, প্যারাফ্রেজ ভাবে, কিন্তু আইডিয়াটা হচ্ছে একই। আমাদের এখানে আইডিয়ার বিষয়ে এবং সিনোনিমের বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে এলিমিনেট ইনকারেক্ট অপশন। এলিমিনেট মানে হচ্ছে যে বাতিল হয়ে যাওয়া, বাদ হয়ে যাওয়া। যেমন আমাদের যদি ৪ জন প্রতিযোগী থাকে ১, ২, ৩, ৪, তো সেখানে কি করব আমরা, হয়তো এক রাউন্ডে ৪ নাম্বার জন বাদ হয়ে গেল। আরেক রাউন্ডে আরেকজন বাদ হয়ে গেল। সে হচ্ছে ৩ নাম্বার। তো এভাবে কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে। তো এলিমিনেট হচ্ছে বাদ পড়ে যাওয়া। তো এখানে আমাদের একই রকমভাবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এর ক্ষেত্রে আমাদের যদি একাধিক চয়েস থাকে, তাহলে আমরা ওই একে, একে একেকটা অপশনকে আমরা এলিমিনেট করতে পারবো এবং শেষ পর্যন্ত সঠিক উত্তরকে আমরা রাখতে পারবো।
তো এখানে আরেকটা বিষয় সর্বশেষ সেটা হচ্ছে যে খুব বেশি সময় কোনো একটা প্রশ্নের মধ্যে অপচয় করার প্রয়োজন নাই। যদি আমরা কোনো একটা বিষয় বুঝতে না পারি বা কোনো একটা বিষয়ে আমাদের উত্তর খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে কিন্তু আমরা সেটাকে বাদ দিয়ে রেখে সামনের দিকে অগ্রসর হব। এটা হচ্ছে রিডিং সেকশনের জন্যে। যে এর ফলে কি হবে যে আমরা যখন আরো সামনে পরবর্তী প্রশ্নগুলো দেখব, তখন সেটা সম্পর্কে কিন্তু আমরা তথ্য পাবো এবং পুরা প্যারাগ্রাফ সম্পর্কে আমাদের একটা আরো বিস্তারিত আইডিয়া আসবে। যেগুলো কিন্তু আমাদের উত্তর প্রদান করতে সাহায্য করবে। তো পরে আমরা কিন্তু সবগুলা উত্তর প্রদান করা শেষে আগের উত্তরে ফেরত আসতে পারবো এবং সেটা উত্তর দেওয়ার চেষ্টা করতে পারবো। তো এটা ছিল মোটামুটি মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এর ক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড ট্রিকস। তো এখন আমরা দেখব মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এর ক্ষেত্রে কোন বিষয় সম্পর্কে সাবধান থাকতে হয়। তো ১ম যে বিষয়টা সেটা হচ্ছে মিসলিডিং অপশন। মিসলিডিং অপশন সম্পর্কে আমাদেরকে সাবধান থাকতে হবে। মিসলিডিং অপশন কি? যে কোনো একটা কথাকে হয়তো ভিন্নভাবে এমনভাবে বলা হয়েছে যেটা আমাদের মধ্যে এক ধরনের আ কনফিউশন তৈরি করছে, মিসলিডিং তৈরি করছে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আ হয়তো হতে পারে হ্যাঁ, যে এমন একটা পলিসি হয়তো ডেভেলপ করা হয়েছে, বলা হচ্ছে প্যাসেজে যে একটা পলিসি ডেভেলপ করা হয়েছে যে পলিসির মাধ্যমে পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে। কিন্তু আসলে এটার কার্যকারিতা এখনো প্রমাণিত হয় নাই। মানে এটা কিন্তু একটা মিসলিডিং কোয়েশ্চেন বা মিসলিডিং তথ্য যে আসলে পলিসি দেয়া হয়েছে যে পলিসির মাধ্যমে আশা করা হচ্ছে যে পরিবেশ দূষণ কমানো যাবে। কিন্তু এটা কতখানি কার্যকর সেটা প্রমাণিত হয় নাই। এখন যদি প্রশ্নে যদি বলা হয় যে আসলে এই পলিসির ফলে কি পরিবেশ দূষণ কার্যকর হচ্ছে? তাহলে কিন্তু আসলে কার্যকর হচ্ছে না। কারণ এখনো কিন্তু এটা প্রমাণিত হয়নি। তাহলে এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে সাবধান থাকতে হবে। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে পার্শিয়াল ট্রুথ। এটা তো আমরা জানি যে যদি আংশিক সত্য হয় সেটার উত্তর কিন্তু আমরা সত্য দিতে পারব না বা সেটা আমরা সিলেকশন করতে পারব না। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে ওভার জেনারালাইজেশন যে কোনো ক্ষেত্রে আমরা জেনারালাইজ করে ফেলি। হয়তো কোনো একটা ক্ষেত্রে আ আ ৫ জন ছাত্র বা কিছু ছাত্র কোনো একটা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে। আবার প্রশ্নে বলা হলো যে সবাই প্রশিক্ষণ নিয়েছে। তাহলে কিন্তু এটা জেনারালাইজেশন হয়ে গেছে। আমাদের কিন্তু এই ফিউ বা সাম এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যদি এগুলোকে মিস করে যাই তাহলে কিন্তু এটা জেনারালাইজেশন হয়ে যাবে। মানে আমরা কিন্তু এই পার্থক্যটা বুঝতে পারব না। তো এটা ছিল ৩ নাম্বার পয়েন্ট এবং ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাজাম্পশন যে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড তথ্য থেকে ধারণা করে কোনো কিছুর উত্তর দিব না। যদি আমাদের সময় থাকে তাহলে আমরা কিন্তু এই প্যাসেজে যে আ আ ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো থেকেই কিন্তু আমরা উত্তরগুলো সিলেকশন করার চেষ্টা করব। তো এখানে আমরা এই মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এর ক্ষেত্রে কি বিষয়ে সাবধান থাকতে হবে সেটা জানলাম। তো এখন আমরা মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন এর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ সলভ করার চেষ্টা করি এবং এর মাধ্যমে এই মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন কে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেগুলো বোঝার চেষ্টা করি। তো মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এর জন্য আমাদের এখানে একটি প্যারাগ্রাফ আমরা সিলেকশন করেছি ব্যান্ড 5 বই থেকে। এই প্যারাগ্রাফের নাম হচ্ছে দ্য রাইজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য মডার্ন সোসাইটি। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উত্থান ইন দ্য মডার্ন সোসাইটি আধুনিক সমাজে। তো এই প্যারাগ্রাফ যখন আমরা কোনো একটা আইএলটিএস পরীক্ষায় প্যারাগ্রাফ হাতে পাবো তখন আমরা প্রথমে কি করব? আমাদের সর্বপ্রথম কাজ হবে যে এই প্যাসেজের যে হেডিং আছে সেই হেডিংটা আমরা পড়ব। তো এখানে হেডিং আছে কি? দ্য রাইজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মডার্ন সোসাইটি। মানে আধুনিক সমাজে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর উত্থান। তাহলে আমরা বুঝতে পারছি যে পুরো প্যাসেজ জুড়েই কিন্তু আসলে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে প্রভাব আধুনিক সমাজে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা প্রতিটা প্যারাগ্রাফের ১ম যে লাইন আছে সেই লাইনটা আমরা পড়ব এবং সেই অনুযায়ী আমরা কিন্তু সাব হেডিং তৈরি করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে ১ম প্যারাগ্রাফের ১ম লাইনটা পড়ি। সেখানে বলা আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইজ র‍্যাপিডলি ট্রান্সফর্মিং ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ মডার্ন সোসাইটি। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব দ্রুত র‍্যাপিডলি ট্রান্সফর্মিং পরিবর্তন করছে মডার্ন সোসাইটি এর বিভিন্ন আসপেক্ট ফ্রম হেলথ কেয়ার টু এডুকেশন, এন্টারটেইনমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। মানে হেলথ কেয়ার সেক্টর, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ম্যানুফ্যাকচারিং এই সকল সেক্টরগুলো তারা পরিবর্তন করছে বা চেঞ্জ করছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এই পুরো প্যারাগ্রাফ জুড়েই কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের উপরে একটা ইন্ট্রো দেয়া হয়েছে। তাহলে আমরা এখানে লিখে দিলাম INTRO ইন্ট্রো। সাধারণভাবে দেখা যায় যে এই প্যাসেজ গুলার ১ম যে প্যারাগ্রাফটা হয় সেখানে ইন্ট্রোই দেয়া থাকে। কিন্তু আমাদেরকে এটা চেক করতে হবে। চেক করার পরে সঠিকভাবে এটার উত্তর লিখতে হবে। ২ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ২ নম্বর প্যারাগ্রাফে সেটা হচ্ছে ওয়ান অফ দ্যা মোস্ট সিগনিফিক্যান্ট এরিয়া, একটা গুরুত্বপূর্ণ এরিয়া হোয়ার এআই ইজ মেকিং ইমপ্যাক্ট ইজ হেলথ কেয়ার। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এই ২য় যে প্যারাগ্রাফ আছে সেখানে হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে হেলথ কেয়ার এর উপরে প্রভাব বিস্তার করে সে সম্পর্কে এখানে কিন্তু বিবরণ প্রদান করা আছে। তাহলে আমরা এখানে ২য় প্যারাগ্রাফে আমরা এখানে লিখলাম যে হেলথ।
3 নম্বর যে প্যারাগ্রাফ সেখানে বলা আছে কি এআই ইজ অলসো ট্রান্সফর্মিং এডুকেশন বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স। তাহলে এআই এডুকেশনের জগৎকে ট্রান্সফর্ম করছে বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স, যেটা শেখার সাথে সম্পর্কিত, এডুকেশনের সাথে সম্পর্কিত। তাহলে এখানে ৩ নাম্বার যে প্যারাগ্রাফ আছে সেই ৩ নাম্বার প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে এডুকেশন নিয়ে। তাহলে আমরা এটার নাম দিলাম এডু বা এডুকেশন। তারপর ৪ নাম্বার যে প্যারাগ্রাফ, ৪ নাম্বার প্যারাগ্রাফে এখানে বলা আছে ইন দ্য এন্টারটেইনমেন্ট সেক্টর। তাহলে সহজভাবে এখানে এন্টারটেইনমেন্টের জগৎ নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এটা হচ্ছে ৪ নাম্বার প্যারাগ্রাফ এবং এখানে আলোচনা করা হয়েছে যে এন্টারটেইনমেন্ট, আমরা লিখে দিলাম ইএনটি। ৫ নাম্বার যে প্যারাগ্রাফ, ৫ নাম্বার প্যারাগ্রাফ হচ্ছে ডিসপাইট দ্য বেনিফিট, বেনিফিট থাকা সত্ত্বেও, ডিসপাইট হচ্ছে সত্ত্বেও, বেনিফিট থাকা সত্ত্বেও দ্য রাইজ অফ এআই হ্যাজ স্পার্ক ডিবেটস, মানে স্পার্ক মানে স্ফুলিঙ্গ বা এটা একটা ছড়িয়ে পড়েছে ডিবেট, বিতর্ক এআই সম্পর্কে অ্যাবাউট পোটেনশিয়াল ড্রব্যাক বা এআই যে ড্রব্যাক বা ক্ষতিকর যে দিকগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু একটা বিতর্ক ছড়িয়ে পড়েছে। যদিও এআই এর অনেক সুবিধা আছে। মানে এখানে ৫ নম্বর যে প্যারাগ্রাফ, এই ৫ নম্বর প্যারাগ্রাফে কিন্তু আসলে আলোচনা করা হচ্ছে যে এআই এর যে ড্রব্যাকস গুলা, হ্যাঁ? সেগুলো দিয়ে কিন্তু বা কনসার্ন যেগুলো আছে তা নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে, ড্রব্যাকস। আর ৬ নম্বর যে প্যারাগ্রাফ, ৬ নম্বর প্যারাগ্রাফে কি বলা আছে যে ফাইনালি দ্য কোয়েশ্চেন অফ এথিক্স ইন এআই ডেভেলপমেন্ট ইন অ্যানাদার এরিয়া কনসার্ন। আচ্ছা, তাহলে হচ্ছে এআই যে ইথিক্যাল বিষয়গুলো আছে, যে এআই এর যে ক্ষতিকর দিকগুলা বা ভালো দিকগুলা, হ্যাঁ? এটা নিয়ে যে ইথিক্যাল ভাবে ব্যবহার করা হচ্ছে কিনা বা এআই এর প্রয়োগ সঠিকভাবে হচ্ছে কিনা সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু এখানে এই প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে ইথিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আমরা এখানে লিখলাম ইথিক্স, ইটিএইচআইসিএস, ইথিক্স। আচ্ছা, সর্বশেষ প্যারাগ্রাফে কি বলা আছে? ইন সামারি, তাহলে এখানে হচ্ছে একটা কনক্লুশন দেয়া আছে ৭ নম্বর প্যারাগ্রাফে এআই এর উপরে কনক্লুশন। হ্যাঁ? তো আমরা এখানে লিখলাম কনক্লুশন। তাহলে এখন এখানে আমরা ১ম যে প্রশ্ন আছে সেটা সলভ করার চেষ্টা করি। আমাদের ১ম প্রশ্নে কি বলা আছে? যে হুইচ ফিল্ড ইউজেস এআই টু প্রেডিক্ট হেলথ রিস্ক অ্যান্ড ডায়াগনোসিস ডিজিজ? মানে এআই এর কোন ফিল্ডে প্রেডিকশন করা হয়, অনুমান করা হয় হেলথ রিস্ক, স্বাস্থ্য ঝুঁকি এবং ডায়াগনোসিস ডিজিজ, রোগ ডায়াগনোসিস করা বা রোগ নির্ণয় করা। তাহলে এখানে সহজেই আমরা বুঝতে পারছি যে এটা স্বাস্থ্য সংক্রান্ত খাতের সাথে জড়িত হবে। কারণ এখানে কিন্তু এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, এটা কিন্তু আমরা এলিমিনেট করে দিতে পারি, এটা হবে না। এডুকেশন, এডুকেশনের সাথে রোগ নির্ণয়ের সম্পর্ক নাই, এটাকে আমরা এলিমিনেট করে দিতে পারি। ম্যানুফ্যাকচারিং হবে না, এটাকে আমরা এলিমিনেট করে দিতে পারি। আমাদের এখানে থাকতে পারে হেলথ কেয়ার, কিন্তু আমাদের এটাকে কিন্তু ক্রস চেক করতে হবে, ডাবল চেক করতে হবে। তো আমরা এখানে চেক করে দেখি। তো এইজন্য আমরা কি হেলথ কেয়ার যে সেগমেন্ট আছে সেটা যাই এবং এখানে কি বলা আছে? One of the most significant area where AI is making an impact is healthcare. যে একটা সিগনিফিক্যান্ট এলাকা যেখানে এআই একটা প্রভাব বিস্তার করছে সেটা হচ্ছে হেলথ কেয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এই আমরা যে অ্যাজাম্পশন গুলো করেছি যে এআই একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে রোগ নির্ণয় করার ক্ষেত্রে, সেটা কিন্তু হেলথ কেয়ার। এবং এখানে কিন্তু বলা আছে যে মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে মেডিকেল প্রফেশনাল ক্যান প্রেডিক্ট পোটেনশিয়াল হেলথ রিস্ক তারা প্রেডিক্ট করতে পারে এবং তারা ডায়াগনোসিস ডিজিজ উইথ গ্রেটার অ্যাকুরেসি, আরো বেশি নির্ভুলতার সাথে তারা রোগ নির্ণয় করতে পারে এবং স্বাস্থ্য ঝুঁকি নির্ণয় করতে পারে এআই ব্যবহার করার মাধ্যমে বা মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করার মাধ্যমে। মেশিন লার্নিং অ্যালগরিদমই হচ্ছে এআই এর একটা অংশ বা এআই এর একটা পার্ট। তাহলে এখানে আমরা সঠিক উত্তর হচ্ছে এখানে হেলথ কেয়ার। ২ নম্বর যেটা, ২ নম্বর পয়েন্ট হচ্ছে হোয়াট ক্যান এআই পাওয়ার হোয়াট ক্যান এআই পাওয়ার ডায়াগনোসিস টুল অ্যানালাইজ? মানে এআই পাওয়ার যে ডায়াগনোসিস টুল আছে সেটা কি বিশ্লেষণ করে থাকে? এখানে আমাদের কিছু চয়েস দেয়া আছে। চয়েসটা হচ্ছে পেশেন্ট বিহেভিয়ার, পেশেন্টের আচরণ, নাকি মেডিকেল ইমেজ আ আ এনালাইজ করে থাকে, হসপিটাল রেকর্ড এনালাইজ করে থাকে বা স্টুডেন্ট ডাটা এনালাইজ করে থাকে। এখানে স্টুডেন্ট ডাটা হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ এখানে যেহেতু রোগ নির্ণয়ের সাথে সম্পর্কিত, এটাকে আমরা এলিমিনেট করে দিতে পারি। পেশেন্ট বিহেভিয়ার এটা হতে পারে। আচ্ছা, আমরা চেক করি। তো যেহেতু এটা মেডিকেলের সাথে সম্পর্কিত, সেহেতু আমরা মেডিকেলের যে সেগমেন্ট আছে ২ নাম্বার সেগমেন্ট সেখানে আমরা জাম্প করি এবং এখানে আমাদের কিওয়ার্ড কি ছিল? কিওয়ার্ড ছিল হচ্ছে এআই পাওয়ারড ডায়াগনোসিস টুলস। এটা আমরা চেক করব। তো ২ নাম্বার সেগমেন্টে আমাদের এআই পাওয়ার, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এআই পাওয়ারড ডায়াগনোসিস টুলস ক্যান অ্যানালাইজ মেডিকেল ইমেজ টু ডিটেক্ট ক্যান্সার অ্যান্ড আদার অ্যানোমালিস ইন অ্যান
আর্লি স্টেজ, সামটাইম ইভেন বেটার দেন হিউম্যান রেডিওলজিস্ট। যে এখানে এআই পাওয়ার যে ডায়াগনোসিস উপকরণগুলো আছে সেগুলো মেডিকেল ইমেজ দেখে ক্যান্সার এবং অন্যান্য সমস্যাগুলো আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারে। আমরা জানি যে ক্যান্সার বা অন্যান্য যে টিউমার বা অন্যান্য যেসব জটিল রোগ আছে সেগুলোকে নির্ণয় করার জন্য সাধারণত রেডিওলজিস্টরা কাজ করে থাকেন। রেডিওলজিস্ট কারা? তারা হচ্ছে যারা আল্ট্রাসোনোগ্রাম করেন বা এক্স-রে করেন, তারা মানে বিভিন্ন ছবি মেশিনের মাধ্যমে নিয়ে থাকেন এবং এই ছবিগুলো দেখে কিন্তু ডাক্তাররা বিশ্লেষণ করে থাকেন যে কারো ক্যান্সার হয়েছে কিনা বা কারো মধ্যে টিউমার বা অন্য কোনো সমস্যা আছে কিনা। তো এখানে এগুলাকে যদি আমরা জানি আর্লি স্টেজে যদি আইডেন্টিফাই করা যায় তাহলে সেটা কিন্তু অনেক ভালো। সহজে কিউর করা যেতে পারে। কিন্তু যদি পরবর্তী স্টেজ হয়ে যায় তো অনেক জটিল হয়ে যায়। তো সেক্ষেত্রে কি এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে এই জাতীয় ছবিগুলা দেখে এআই এই রোগগুলোকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারে এবং সামটাইম অনেক সময় এটা রেডিওলজিস্ট যারা আছে মানে হিউম্যান রেডিওলজিস্ট যারা আছে তাদের চেয়ে আরো ভালোভাবে উনারা এটা আইডেন্টিফাই করতে পারেন। তো যার ফলে আমরা বুঝলাম যে এখানে সহজেই উত্তর দেয়া আছে যে মেডিকেল ইমেজেস। মেডিকেল ইমেজগুলাকে তারা এটা আইডেন্টিফাই করে থাকে। তো আমরা এখানে এলিমিনেট করে দিলাম পরবর্তী যে অপশনগুলা এবং এখানে সঠিক উত্তর হচ্ছে মেডিকেল ইমেজ। ৩ নাম্বার যে প্রশ্ন, ৩ নাম্বার প্রশ্নে কি বলা আছে? হাউ ডাজ এআই ইন এডুকেশন হেল্প স্টুডেন্ট? তাহলে এখানে আমরা এডুকেশন সেক্টরে চলে গেলাম যে এআই কিভাবে এআই ব্যবহার করে ছাত্ররা কিভাবে উপকার পেতে পারে। তো এখানে যে অপশন আছে যে বাই এনহ্যান্সিং সার্জিক্যাল প্রসিডিওর, এটা তো হবে না কারণ এটা অপারেশনের সাথে সম্পর্কিত। ২ নম্বর হচ্ছে বাই অ্যানালাইজিং মেডিকেল ইমেজ, এটা তো হবে না কারণ এটা তো অবশ্যই মেডিকেলের সাথে সম্পর্কিত। ৩ নাম্বার বাই টেইলরিং লার্নিং টু ইন্ডিভিজুয়াল নিয়ে, এটা হতে পারে। ৪ নাম্বার বাই প্রোভাইডিং জব অপরচুনিটি, এটা ছাত্রদের জব অপরচুনিটি করতে পারে। তো আমরা এই ২ টা অপশন রাখি, ২ টা অপশনকে আমরা চেক করব যে হাউ ডাজ এআই ইন এডুকেশন হেল্প স্টুডেন্ট? তো এডুকেশন হেল্প স্টুডেন্ট এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো আমরা এডুকেশন সেকশনে যাই। এডুকেশন সেকশন হচ্ছে আমাদের ৩ নাম্বার প্যারাগ্রাফ। এখানে আমরা দেখি যে হেল্প স্টুডেন্ট কোথাও কি আছে কিনা। সরাসরি আমরা এখানে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছি না। তো আমরা এখানে একটু প্রথম থেকেই দেখি। এআই ইজ অলসো ট্রান্সফর্মিং এডুকেশন বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স। এআই হচ্ছে এডুকেশন জগৎকে চেঞ্জ করে ফেলেছে বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স। এই পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্সটা কি? এটা হচ্ছে যে আসলে প্রতিটা ছাত্রর শেখার পদ্ধতি কিন্তু ভিন্ন। দেখা যাবে যে শিশুদের ক্ষেত্রেও একজন শিশু সে হয়তো কোনো কিছু শুনে বুঝতে পারে। যার ফলে ওই ধরনের শিশুর কাছে যদি কোনো তথ্য মুখে বলা হয়, সেই তথ্যটা কিন্তু সে শুনে সেটা অ্যাবজর্ব করতে পারে বা বুঝতে পারে। আবার অনেক শিশু আছে তারা কিন্তু শুনে বুঝতে পারে না, তারা দেখে বুঝতে পারে। তাদেরকে যদি কোনো ধরনের ছবি বা ভিজুয়াল কোনো গ্রাফিক্স বা অ্যানিমেশন ব্যবহার করে কোনো একটা তথ্য দেয়া হয়, তারা কিন্তু সেটা বুঝতে পারে। আবার অনেক শিশু আছে যারা কিন্তু শুনে বা দেখে কোনোটাই বুঝতে পারে না। তারা কিন্তু সেই কাজটাকে হাতে কলমে করে ব্যবহারিকভাবে প্র্যাকটিস করার মাধ্যমে তারা সেটাকে খুব ভালোভাবে শিখতে পারে। তাহলে এখানে সবার জন্য কিন্তু শেখার প্রক্রিয়া ভিন্ন। তাহলে সেটাকেই বলা হচ্ছে এখানে যে পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স। সকলের পার্সোনাল আ অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে শেখার প্রক্রিয়া, সেটাকে কার্যকর করার জন্য আসলে এআই কাজ করতে পারে। তো এখানে পরবর্তী লাইনে বলা হচ্ছে অ্যাডাপটিভ লার্নিং টেকনোলজি, মানে এটা অ্যাডাপটিভ লার্নিং টেকনোলজি টেইলর এডুকেশনাল কনটেন্ট, মানে এটা ব্যবহার করে বিভিন্ন ধরনের এডুকেশন কনটেন্ট তৈরি করা যায় যেটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল নিড, মানে প্রতিটা ছাত্রের প্রয়োজন আলাদাভাবে পূরণ করতে সাহায্য করে and helping them to learn at their own pace, এবং এটা তাদেরকে তাদের নিজস্ব সময়ে শিখতে সাহায্য করে। তাহলে এখানে কিন্তু আমরা এটা বুঝে গেলাম যে টেইলর এডুকেশনাল কনটেন্ট এবং ইন্ডিভিজুয়াল নিড, মানে প্রতিটা ছাত্রের প্রয়োজনের উপর ভিত্তি করে এডুকেশন কনটেন্ট তৈরি করা। তাহলে এটা এআই করতে পারে। তাহলে এখানে কি পেলাম? আমরা এখানে কিন্তু এটাই বলা আছে উত্তরে, বাই টেইলরিং লার্নিং টু ইন্ডিভিজুয়াল নিড। মানে এআই ব্যবহার করার মাধ্যমে প্রতিটা ছাত্রের প্রয়োজন অনুসারে তাদের জন্য আলাদাভাবে কনটেন্ট তৈরি করা সম্ভব হয়, যেগুলো তাদেরকে সহজে শিখতে সহায়তা করে। তো আমাদের এখানে সঠিক উত্তর হবে সি। ৪ নাম্বার যে পয়েন্টটা, ৪ নাম্বার পয়েন্টে কি বলা আছে? হুইচ ইন্ডাস্ট্রি বেনিফিটস ফ্রম এআই ইন সাজেস্টিং পার্সোনালাইজড কনটেন্ট? কোন ইন্ডাস্ট্রি বেনিফিট হয় এআই দ্বারা বাই সাজেস্টিং পার্সোনালাইজড কনটেন্ট? পার্সোনালাইজড কনটেন্ট কোনটা? পার্সোনালাইজ কনটেন্ট হচ্ছে পার্সোনালাইজ কনটেন্ট কি? এটা হচ্ছে যে আ যে একজন লোক যার পছন্দ অনুসারে ভিন্ন, ভিন্ন কনটেন্ট, হ্যাঁ? সেটা হচ্ছে পার্সোনালাইজ কনটেন্ট এবং সাজেশন করা। এটা উদাহরণ হতে পারে যেমন হয়তো হতে পারে যে YouTube এ হয়তো আমি হয়তো এই অ্যান্টার্কটিকার পেঙ্গুইন সম্পর্কে ভিডিও সার্চ করছি। হয়তো দেখা যাবে যে আমি গত সপ্তাহতে আমি ৩ টা বা ৪ টা বা ৫ টা পেঙ্গুইনের ভিডিও দেখেছি বা পেঙ্গুইনের ভিডিও নিয়ে সার্চ করেছি।
তো দেখা যাবে যে YouTube এ যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদম দেখবে যে এই লোকটা তো পেঙ্গুইন সম্পর্কে আগ্রহী। সে ৪-৫ টা পেঙ্গুইনের ভিডিও দেখেছে বা সার্চ করেছে। এরপর থেকে সে কিন্তু আমাকে এই পেঙ্গুইনের ভিডিও দেখাতে থাকবে। তো একই রকমভাবে আমি যদি এডুকেশনাল কনটেন্ট যদি YouTube এ দেখি তাহলে কিন্তু YouTube আমাকে সব এডুকেশনাল কনটেন্টের রিকমেন্ডেশন প্রদান করতে থাকবে। তো এটাকেই বলা হচ্ছে পার্সোনালাইজ আ সাজেশন। যার ফলে একজনকে হয়তো তার দেখার ওই হিস্টোরির উপর বেসিস করে তাকে এডুকেশনাল কনটেন্ট দেখাচ্ছে। আরেকজনকে হয়তো সে আগে কি দেখেছে তার উপর ভিত্তি করে তাকে হয়তো পেঙ্গুইনের ভিডিও দেখাচ্ছে। তো কোন ইন্ডাস্ট্রি এই জাতীয় পার্সোনালাইজ কনটেন্ট দ্বারা উপকার পেয়ে থাকে সেটাই ছিল আমাদের প্রশ্ন। তো এখানে যে এখানে কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে আমাদের কিন্তু স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রি বা কোন প্যারাগ্রাফে আমরা জাম্প করব সেটা কিন্তু আমাদের বলা হয় নাই। এখানে কিন্তু আমাদের জন্য সবগুলো ইন্ডাস্ট্রির অপশন খুলে দেয়া আছে। তো এখানে ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি আছে সেটাকে আমরা আগে থেকে এলিমিনেট করে দিতে পারি। এটা হওয়ার সম্ভাবনা আসলে সেরকম বেশি নাই। এখানে হেলথ কেয়ার, এডুকেশন এবং এন্টারটেইনমেন্ট। তো আমরা এখানে এই আ নিচে থেকে শুরু করি। হেলথ কেয়ার, এন্টারটেইনমেন্ট, এডুকেশন আমরা দেখি। শুরুতে আমাদের হচ্ছে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি পড়ল। এখানে আমরা দেখি যে পার্সোনালাইজ কনটেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পার্সোনালাইজ কনটেন্ট কিন্তু এখানে দেয়া আছে। তো এখানে বলা আছে ইন এন্টারটেইনমেন্ট সেক্টর বিনোদন জগতে এআই ইজ ইউজড এআই ব্যবহার করা হয়ে থাকে টু এনহ্যান্স বৃদ্ধি করার জন্য পার্সোনালাইজ কনটেন্ট এক্সপেরিয়েন্স। আ তো এখানে কি হবে যে আ যখন একজন লোক তার পছন্দ মতো একটা ভিডিও দেখতে পাচ্ছে বা রিকমেন্ডেশন পাচ্ছে, এটা কিন্তু তার অভিজ্ঞতাকে আরো বেশি উন্নত করবে। যেমন আমি যদি পেঙ্গুইন লাইক করে থাকি এবং আমি যদি পেঙ্গুইনের ভিডিও সার্চ করি এবং আমাকে যদি YouTube পরবর্তীতে পেঙ্গুইনের ভিডিওই রিকমেন্ডেশন করতে থাকে, তাহলে এটা কিন্তু আমার অভিজ্ঞতাকে আরো ভালো করবে। যে আমি যা চাচ্ছি তা আমি পাচ্ছি। হ্যাঁ? তো এটাকে বলা হচ্ছে এনহ্যান্স ইউজার এক্সপেরিয়েন্স, মানে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরো ভালো উন্নত করবে বাই পার্সোনালাইজ কনটেন্ট। এবং এখানে এই ইন্ডাস্ট্রি যেটা উপকার পাচ্ছে সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট সেক্টর। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম যে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এন্টারটেইনমেন্ট সেক্টর, এবং এন্টারটেইনমেন্ট সেক্টরে বিভিন্ন রকমের পার্সোনালাইজ কনটেন্ট এর সাজেশন দেওয়া হয়ে থাকে এবং এর ফলে এই ইন্ডাস্ট্রিটা বেনিফিট হয়। ৫ নাম্বার যে প্রশ্ন, ৫ নাম্বার হচ্ছে আ হোয়াট ডু স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউজ টু রিকমেন্ড কনটেন্ট টু ইউজার? মানে স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলো আ কনটেন্ট রিকমেন্ড করার ক্ষেত্রে কি ব্যবহার করে থাকে? তাহলে এখানে স্ট্রিমিং প্ল্যাটফর্ম কি? স্ট্রিমিং প্ল্যাটফর্ম হচ্ছে মানে আমরা যখন কোনো একটা কনটেন্ট দেখি, সেই কনটেন্টটা কিন্তু আমরা ডাউনলোড করে আমাদের ফোনে বা কম্পিউটারে নিয়ে নিতে পারি এবং সেখান থেকে দেখতে পারি। আর স্ট্রিমিং প্ল্যাটফর্ম হচ্ছে যেমন YouTube এ বা Netflix এ, যে আমরা যখন এই YouTube এর ভিডিও দেখছি তখন কিন্তু এখানে একই সাথে প্যারালালি এই ভিডিওটা ডাউনলোড হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছু অংশ দেখছি এবং ইন দ্য মিন টাইম এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে সামনে এবং আমরা সেই অংশটা আবার দেখছি। এবং এর মধ্যে সে আবার নতুন একটা অংশ ডাউনলোড করে নিচ্ছে। এটাকে বলা হচ্ছে স্ট্রিমিং। এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলা আসলে নতুন ধরনের কনটেন্ট রিকমেন্ড করার জন্য কোন ধরনের ব্যবস্থা অনুসরণ করে থাকে? এখানে উত্তর আছে রবোটস আছে, আ টিচার আছে, মেশিন লার্নিং, ডাটা অ্যানালাইসিস। এখানে রবোটস হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ রবোট কিন্তু আসলে একটা হার্ডওয়্যার এবং এই YouTube বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলো আসলে কিন্তু একটা সফটওয়্যার। তো এখানে রবোট এখানে কাজ করবে না। ২ নম্বর হচ্ছে টিচার। টিচারও এখানে হবে না, কারণ এখানে টিচার তো এডুকেশনের সাথে সম্পর্কিত এবং আমাদের YouTube বা Netflix এ তো কোনো রিকমেন্ডেশন করার জন্য টিচার থাকে না। এটা আমরা জানি। তো এরপরে হচ্ছে ৩ নাম্বার যে বিষয় মেশিন লার্নিং এবং ডাটা অ্যানালাইসিস। এই দুটোর হওয়ার একটা চান্স আছে। আমরা এখানে দেখি যে এখানে স্ট্রিমিং প্ল্যাটফর্ম এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো আমরা এখানে এন্টারটেইনমেন্ট যে ইন্ডাস্ট্রি সেটাখানে আমরা যাই এবং এখানে কিন্তু ১ম আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্ট্রিমিং প্ল্যাটফর্ম দেয়া আছে। তো এই লাইনটা আমরা পড়ি। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ স্ট্রিমিং প্ল্যাটফর্ম লাইক Netflix এর মতো স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা Shopify এর মতো প্ল্যাটফর্ম গুলো রিলাই অন অ্যান অ্যালগরিদম, এআই অ্যালগরিদমের উপর নির্ভর করে থাকে এবং টু সাজেস্ট শো, মুভি, সং বেসড অন দ্য পাস্ট ভিউইং অ্যান্ড লিসেনিং স্টোরি। মানে যেটা আমরা আগে বলেছিলাম যে একজন দর্শক আগে কোন ধরনের সিনেমা দেখেছে বা কোন ধরনের গান দেখেছে, হ্যাঁ? তার অতীত এইসব আ দেখা বা শোনার হিস্টোরি বা ইতিহাসের উপর ভিত্তি করে এআই অ্যালগরিদম কি করে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে Netflix এ বা Spotify তে তারা কিন্তু বিভিন্ন কনটেন্ট তারা সাজেশন করে থাকে। তো এইজন্য তারা ব্যবহার করে কি এআই অ্যালগরিদম। তাহলে এআই অ্যালগরিদমটা কি? এআই অ্যালগরিদম হচ্ছে আসলে একটা আ মেশিন লার্নিং অ্যালগরিদম। এখানে ডাটা অ্যানালাইসিস হবে না। ডাটা অ্যানালাইসিস হচ্ছে এটা কি? ডাটা অ্যানালাইসিস হচ্ছে যে একজন দর্শক কোন ধরনের তথ্য আগে দেখেছে।
আ এবং সে কি পছন্দ করছে সেটা হচ্ছে ডাটা। সেই ডাটাটাকে বিশ্লেষণ করা হচ্ছে ডাটা অ্যানালাইসিস। কিন্তু আসলে এই বিশ্লেষণ করার পরে যে রিকমেন্ডেশন করা হবে বা সঠিক ধরনের তথ্য খুঁজে বের করা হবে, সেই তথ্যটাকে এই আ যে গ্রাহক বা ভিউয়ার তার কাছে প্রেজেন্ট করা হবে, সেটা কিন্তু কাজটা করবে হচ্ছে মেশিন লার্নিং অ্যালগরিদম বা এআই অ্যালগরিদম। তাহলে এটা এখানে সঠিক উত্তর হচ্ছে মেশিন লার্নিং অ্যালগরিদম। এরপরে ৬ নম্বর যে পয়েন্ট, ৬ নম্বর পয়েন্টটা কি? হোয়াট আর পিপল কনসার্ন অ্যাবাউট রিগার্ডিং এআই অ্যান্ড দ্য পার্সোনাল ডাটা? মানে এআই এবং তাদের পার্সোনাল ডাটা সম্পর্কে মানুষ কোন বিষয়ে সচেতন বা কোন বিষয়ে মানুষের মধ্যে কনসার্ন তৈরি করছে। হ্যাঁ? তো এখানে কিছু অপশন আমাদের দেয়া আছে। লিমিটেড অ্যাক্সেস টু হেলথ কেয়ার, হেলথ কেয়ারে লিমিটেড অ্যাক্সেস, জব ক্রিয়েশন এআই ফিট, প্রাইভেসি ইস্যু অ্যান্ড বেটার অ্যাক্সেস টু টেকনোলজি। তো এখানে এই কনসার্ন যেহেতু বলা আছে এআই অ্যান্ড পার্সোনাল ডাটা, তাহলে সেক্ষেত্রে আমরা এআই এর যে চ্যালেঞ্জ গুলো আছে সেখানে যাই। এখানে আমরা দেখি যে এআই অ্যান্ড পার্সোনাল ডাটা, তো এখানে কিন্তু লিমিটেড অ্যাক্সেস টু হেলথ কেয়ার, যে এআই ব্যবহার করার ফলে আমরা হেলথ কেয়ারে প্রবেশ করতে পারবো না, এটা কিন্তু আসলে হওয়ার সম্ভাবনা খুব সামান্য। তারপর এআই ব্যবহার করার ফলে জব নতুন তৈরি হবে। এটার জন্য আমরা খুব সাবধান থাকবো। সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ জব হলে তো মানুষ আরো খুশি হবে। আ এবং জব অপরচুনিটি তৈরি হলে তো মানুষ আরো খুশি হবে। ৩ নাম্বার হচ্ছে বেটার অ্যাক্সেস টু টেকনোলজি। টেকনোলজির ক্ষেত্রে অ্যাক্সেস পাওয়া। এটার জন্য মানুষ কিন্তু সাবধান হবে না। মানুষ সাবধান হবে কখন? মানুষ সাবধান হবে যে প্রাইভেসি যে ইস্যুগুলা, সেই ইস্যুগুলা যদি ভায়োলেট হয়, যে আমার কোনো গোপনীয় তথ্য এআই এর মাধ্যমে বের হয়ে যাচ্ছে, সেটা কিন্তু মানুষের জন্য একটা কনসার্ন তৈরি করবে। এটা কিভাবে? যেমন হতে পারে যে আমার একটা মেডিকেল রেকর্ড আছে। এটা হয়তো আমার ব্রেইন স্ক্যান বা হাড়ের কোনো একটা স্ক্যানের ছবি ডাক্তারকে আমি দিয়েছি। এবং সেই ডাক্তার এটা কোনো একটা এআই ডাটাবেজের মধ্যে প্রবেশ করিয়েছে চেক করার জন্য। এখন সেই ডাটাবেজের মধ্যে অনেক রোগীর তথ্য আছে। আমার মতো অনেক রোগীর তথ্য সেখানে দেয়া আছে। তো এই ডাটাবেজ যদি কোনো কারণে হ্যাক হয়ে যায়, তাহলে সেটা ৩য় পক্ষের হাতে কিন্তু চলে যাবে। এবং ৩য় পক্ষ কিন্তু আমাদের যে মেডিকেল রেকর্ড, সেই মেডিকেল রেকর্ডের তথ্য পেয়ে যাবে এবং সেগুলোকে তারা বিভিন্ন বাণিজ্যিক কাজে বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে, যেটা আসলে আমরা ডিজায়ার্ড না, আমরা পছন্দ করছি না। সেখানে আমাদের পার্সোনাল তথ্যগুলা কিন্তু এখানে অন্যের কাছে চলে যাচ্ছে, যেটা আমাদের জন্য একটা কি সচেতন, আমরা এটা নিয়ে কনসার্ন, যেটা আমাদের জন্য একটা কনসার্ন তৈরি করবে। তো এই জাতীয় তথ্যগুলো কিন্তু হয়তো ব্যাংকের তথ্য হতে পারে, এনআইডির তথ্য হতে পারে, ফাইন্যান্সিয়াল তথ্য হতে পারে, অনেক ধরনের তথ্য হতে পারে। তো এইজন্য এটা কিন্তু একটা প্রাইভেসি ইস্যু, যে ব্যক্তিগত তথ্যর অধিকার লঙ্ঘন। তো সেটাই কিন্তু এআই এর ক্ষেত্রে হতে পারে। তো এইজন্য মানুষ কনসার্ন থাকবে। বাকিগুলাকে কিন্তু আমরা সহজেই এলিমিনেট করে দিতে পারি। ৭ নম্বর যে বিষয়টা, ৭ নম্বর বিষয়টা হচ্ছে ইন হুইচ এরিয়া এআই কজ জব ডিসপ্লেসমেন্ট। কোন এলাকাতে এআই জব ডিসপ্লেসমেন্ট তৈরি করে? জব ডিসপ্লেসমেন্ট মানে প্লেস হচ্ছে কোনো কিছু রাখা, ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোনো কিছুকে সরিয়ে রাখা। তাহলে এআই জব ডিসপ্লেস করবে মানে বর্তমানে যে যারা মানুষ কাজ করছে সেই জবগুলাকে এআই নিয়ে নিবে। সেটা কোন সেক্টরে বেশি হতে পারে? হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং, এডুকেশন অর এন্টারটেইনমেন্ট। আমরা এখানে জব যে সেকশন আছে, জব সেকশনে আমরা দেখি যে এআই এর, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জব ডিসপ্লেসমেন্ট, এখানে কিন্তু এই কিওয়ার্ডটা এখানে দেয়া আছে যে মেনি ফেয়ার দ্যাট এআই কুড লিড টু জব ডিসপ্লেসমেন্ট। অনেকে মনে করে থাকেন যে এআই জব ডিসপ্লেসমেন্ট করবে, মানে জব থেকে লোকদেরকে সরিয়ে দিবে। অ্যাজ মেশিন বিকাম মোর ক্যাপাবল অফ পারফর্মিং টাস্ক প্রিভিয়াসলি ডান বাই হিউম্যান। যেহেতু মেশিনেরা আগের চেয়ে যেহেতু মেশিনেরা মানুষের চেয়ে আরো বেশি ভালোভাবে কাজ করতে পারছে। দিস ইজ পার্টিকুলারলি কনসার্ন, এটা বিশেষ করে একটা কনসার্ন তৈরি করছে ইন্ডাস্ট্রি দ্যাট রিলাই হেভিলি অন রিপিটিটিভ টাস্ক। যেসব ইন্ডাস্ট্রিতে রিপিটিটিভ টাস্ক গুলা করা হয়ে থাকে, যে একই কাজ, মানে শ্রমিকরা হয়তো কোনো একটা কাজ বারবার করছে, একই কাজ বারবার করছে, এখানে কোনো ধরনের ইনোভেশন বা কোনো ধরনের চিন্তা করার প্রয়োজন নাই, সেই কাজগুলো কিন্তু সহজেই এআই নিতে পারে। এবং এর মধ্যে কি আছে? ম্যানুফ্যাকচারিং আছে এবং ডাটা এন্ট্রির মতো সেক্টর গুলো আছে। তাহলে আমরা এখানে পেলাম দুইটা সেক্টর, ম্যানুফ্যাকচারিং এবং ডাটা এন্ট্রি, এবং এই দুটো সেক্টরের কাজ ভবিষ্যতে এআই নিয়ে নেওয়ার চান্স আছে। তো এখানে আমাদের প্রশ্নের মধ্যে কি ছিল? যে ম্যানুফ্যাকচারিং ছিল, ডাটা এন্ট্রি ছিল না। তো আমরা এখানে যেহেতু ম্যানুফ্যাকচারিং সরাসরি পেয়ে গিয়েছি, তাহলে আমরা এখানে ম্যানুফ্যাকচারিং এ টিক দিতে পারবো। তো এটা ছিল মোটামুটি আমাদের একটা স্যাম্পল এক্সাম্পল, যে কিভাবে আইএলটিএস পরীক্ষায় মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন গুলোকে আমরা হ্যান্ডেল করব। এবং এই জন্য একই রকম ভাবে আগের মতো আমরা প্রথমে হেডিংটা দেখব এবং সাব হেডিং গুলোকে আমরা এখানে আইডেন্টিফাই করব। এবং এরপরে আমরা কি করব? প্রতিটা কোশ্চেনের মধ্যেও আমরা একটা কিওয়ার্ড আইডেন্টিফাই করব এবং সেই কিওয়ার্ড আইডেন্টিফাই করে যেগুলোকে আমাদের কাছে ভুল মনে হচ্ছে সেগুলোকে আমরা এলিমিনেট করব। এবং তারপর কিওয়ার্ড দেখে আমরা জাম্প করে সঠিক প্যারাগ্রাফে যাব
এবং সেখান থেকে তথ্য খুঁজে বের করে সেই অনুযায়ী আমরা এখানে অ্যান্সার করব। তো এর মাধ্যমে আমরা কম সময়ে সঠিকভাবে কিন্তু এই মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন গুলোকে আমরা অ্যান্সার করতে পারবো। আমাদের IELTS 5 বইতে এই জাতীয় আরো অনেক এক্সাম্পল দেয়া আছে যেখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। তো এরপরে আমরা IELTS পরীক্ষার তৃতীয় যে সেগমেন্ট আছে সেন্টেন্স কমপ্লিটেশন, এই সেন্টেন্স কমপ্লিটেশন টাইপ যে কোশ্চেন গুলো হয় সেগুলোকে কিভাবে সলভ করতে হবে সে সম্পর্কে জানার চেষ্টা করব। তো এখানে সেন্টেন্স কমপ্লিকেশন কি? সেন্টেন্স কমপ্লিটেশন হচ্ছে শূন্যস্থান পূরণের মতো, যে আমাদের কোনো একটা অপশন দেয়া থাকবে, একটা লাইনের কিছু অংশ দেয়া থাকবে এবং বাকি অংশগুলোকে আমাদের কিন্তু প্যাসেজ থেকে তথ্য নিয়ে লিখতে হবে। তো এখানে আমাদের কিছু বিষয় সাবধান থাকতে হবে। এদের মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে রিড ইনস্ট্রাকশন কেয়ারফুলি। আমাদেরকে কিন্তু সকল ধরনের ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলোকে খুব সতর্কতার সাথে পড়তে হবে। অনেক সময় দেখা যায় যে শর্ট অ্যান্সার বা সেন্টেন্স কমপ্লিটেশন টাইপ যে কোশ্চেন গুলো থাকে সেগুলো একটা ওয়ার্ড লিমিট দেয়া থাকে, যে এখানে যেমন বলা হচ্ছে রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস। তার মানে আমরা যে উত্তরগুলো দিব সেই উত্তরগুলো দেওয়ার জন্য কিন্তু আমরা শুধুমাত্র 2টা শব্দ ব্যবহার করতে পারবো। আমাদের উত্তর যদি 2টা শব্দের বেশি হয় তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের কোনো মার্ক পাবো না আমরা। সেটা ভুল উত্তর হিসাবে কাউন্ট হবে। সেই একই বিষয় কিন্তু শর্ট অ্যান্সারের ক্ষেত্রেও সত্যি। শর্ট অ্যান্সারের ক্ষেত্রে এবং এই সেন্টেন্স কমপ্লিটেশন এই 2 টাইপের যে কোশ্চেন আছে রিডিং সেকশনে, এই 2 টাইপের জন্যে অনেক সময় বা অধিকাংশ সময়তেই এই কিন্তু ওয়ার্ড কাউন্ট দিয়ে দেওয়া হয়ে থাকে। যে 2 টো ওয়ার্ড বা 3 টা ওয়ার্ডের মধ্যে আমাদেরকে উত্তর দিতে হবে। এর বেশি যদি আমরা লিখি এটা কিন্তু সঠিক হবে না। যেমন এখানে বলা আছে যে দ্য লেকচার স্টার্টস এট 10:30 AM। মানে লেকচার শুরু হবে 10:30 সকাল 10:30টায়। এবং কোশ্চেনে বলা আছে যে দ্য লেকচার বিগিনস এট শূন্যস্থান। তাহলে কিন্তু এখানে আমরা বুঝতে পারছি যে অ্যান্সার হচ্ছে 10:30 AM, যে লেকচার শুরু হবে 10:30টাতে। তাহলে আমরা যদি এখানে যদি আরো বেশি ওয়ার্ড লিখি, আমরা যদি লিখি দ্য লেকচার বিগিনস এট 10:30 AM, এটা কিন্তু ভুল হবে। কারণ এটা কিন্তু 2টা ওয়ার্ডের চেয়ে বেশি। তো এই বিষয়গুলোতে আমাদের খেয়াল রাখতে হবে। তো প্রথমে আমরা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এর জন্য একটি প্যাসেজ সলভ করব। তো এই জন্য একটি প্যাসেজ আমরা সিলেকশন করেছি। এই প্যাসেজটি হচ্ছে দ্য বেনিফিটস অফ এক্সারসাইজ ফর মেন্টাল হেলথ। মানসিক সুস্থতার জন্য এক্সারসাইজ এর বেনিফিট। তো এখানে আমরা যখন কোনো প্যাসেজটা পেয়েছি তো সর্বপ্রথম আমরা এই প্যাসেজের হেডিং যেটা আছে সেটা আমরা দেখেছি এবং এই প্যাসেজের হেডিং অনুসারে আমরা বুঝতে পারছি যে এই প্যাসেজের মধ্যে এই মেন্টাল হেলথের সুস্থতার জন্য বা মানসিক সুস্থতার জন্য যে এক্সারসাইজের যে বেনিফিট গুলো আছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর আমরা দ্বিতীয় যে কাজ করব যে সেটা হচ্ছে যে আমরা প্রতিটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা পড়ব। এখানে কি বলা আছে, ইন টুডেজ ফাস্ট পেস্ট ওয়ার্ল্ড, বর্তমানে দ্রুত চলমান বিশ্বে মেন্টাল হেলথ হ্যাজ বিকাম এ টপিক অফ গ্রোয়িং কনসার্ন। মেন্টাল হেলথ একটা গুরুত্বপূর্ণ কনসার্ন হিসেবে বিবেচিত হচ্ছে। তার মানে বুঝতে পারলাম যে এখানে 1 নম্বর যে প্যারাগ্রাফ সেখানে কিন্তু মেন্টাল হেলথের উপরে যে গুরুত্ব, হ্যাঁ, সেটা হচ্ছে ইম্পর্টেন্স, মেন্টাল হেলথের ইম্পর্টেন্স, সেটার উপর একটা ইন্ট্রোডাকশন প্রদান করা হয়েছে। আমরা এখানে আইএমপি বা ইম্পর্টেন্স। 2 নম্বর যে প্যারাগ্রাফ সেখানে কি বলা আছে, 2 নম্বর প্যারাগ্রাফে এক্সারসাইজ নট অনলি বেনিফিটস মেন্টাল হেলথ বাট অলসো সোশ্যাল অ্যাডভান্টেজ। এক্সারসাইজ শুধুমাত্র যে মানসিক স্বাস্থ্যকেই সাহায্য করে তা নয়, বরং এটা সামাজিক কিছু সুবিধা প্রদান করে। তাহলে এখানে এক্সারসাইজের যে সামাজিক যে সোশ্যাল যে বেনিফিট যেগুলা সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। সো SOCIAL, সোশ্যাল, আমরা এখানে লিখে রাখলাম। 3 নম্বর যে প্যারাগ্রাফ, 3 নম্বর প্যারাগ্রাফে বলা হয়েছে যে মোর ওভার এঙ্গেজিং ইন রেগুলার এক্সারসাইজ ক্যান ইমপ্রুভ কগনিটিভ ফাংশন। কগনিটিভ ফাংশন বা ব্রেন ফাংশন বা কোনো কিছু বোঝার যে সক্ষমতার যে ফাংশন গুলো আছে সেগুলো যে এক্সারসাইজ দ্বারা উন্নত হয় সেটা নিয়ে কিন্তু এই প্যারাগ্রাফে আলোচনা করা আছে। তো আমরা এখানে লিখে রাখলাম যে কগনিটিভ, COG, কগনিটিভ। তো এখানে আমাদের প্রথম যে প্রশ্ন ছিল যে হোয়াট টাইপ অফ হরমোন ডাজ দ্য এক্সারসাইজ রিলিজ দ্যাট ক্যান ইমপ্রুভ মুড। তো what type of hormone does exercise release that improve mood? তাহলে এখানে এক্সারসাইজ করার মাধ্যমে কোন ধরনের হরমোন রিলিজ করা হয় যেটা আমাদের মানসিক অবস্থা বা মুড উন্নত করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তাহলে এখানে আমাদের কিওয়ার্ড কি হবে, কিওয়ার্ড হবে হচ্ছে হরমোন এবং ইমপ্রুভ মুড। তাহলে আমরা দেখি যে এখানে প্রথম যে প্যারাগ্রাফ সেখানে কি এই জাতীয় কিছু বলা আছে কিনা। আমাদের যে খুঁজতে হবে কিওয়ার্ডটা, হ্যাঁ, আমরা এখানে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এখানে হরমোন। হ্যাঁ, তাহলে আমরা এখানে এই লাইনটা পড়ি যে নিউমারাস স্টাডিজ ইন্ডিকেটস দ্যাট, অনেকগুলো গবেষণা দেখাচ্ছে যে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করার ফলে
হ্যাজ এ পজিটিভ ইম্প্যাক্ট অন মেন্টাল ওয়েলবিং। মেন্টাল ওয়েলবিং এর উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। এক্সারসাইজ হোয়াট এভার ইজ রানিং, সুইমিং অর ইভেন ব্রিস্ক ওয়ার্কিং। ব্যায়াম যেটাই হোক না কেন, এটা দৌড়ানো হোক বা সাঁতার কাটা হোক বা সাধারণভাবে হাঁটা হোক, রিলিজ এন্ডোরফিন, একটা হরমোন নির্গমন করে, যেটা নাম হচ্ছে এন্ডোরফিন, অলসো নোন অ্যাজ ফিল গুড হরমোন, যাকে ফিল গুড হরমোন হিসাবেও অভিহিত করা হয়ে থাকে। তার মানে আমরা বুঝলাম যে ব্যায়াম করার মাধ্যমে যে হরমোনটা নির্গমন হয়, সেই হরমোনের নাম হচ্ছে এন্ডোরফিন। তাহলে এখানে আমরা কিন্তু উত্তরটা আমাদের লিখতে হবে এন্ডোরফিন। উত্তরটা কিন্তু আমরা প্যাসেজ থেকে সরাসরি যেন বানান ভুল না হয় সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো এবং এখান থেকে কপি করব। এখানে হচ্ছে বানানটা কি আছে, ENDOR, ইনডোর, PHIN হ্যাজ ফিলস। আমরা এখানে এই এন্ডোরফিন যে বানানটা সেটা আমরা এখানে লিখে দিব, PHINS, এন্ডোরফিনস। আচ্ছা, 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে নেম ওয়ান টাইপ অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেনশন দ্যাট ক্যান রিডিউস স্ট্রেস। তাহলে এখানে আমাদের এক ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়ামের কথা বলতে বলা হয়েছে, যেটা স্ট্রেস কমাতে, রিডিউস স্ট্রেস, স্ট্রেস কমানোর ক্ষেত্রে সাহায্য করে থাকে। তাহলে আমরা এখানে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং রিডিউস স্ট্রেস এটা খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে এখানে কিন্তু বলা আছে কেমিক্যাল হেল্প রিডিউস স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। তাহলে এই যে কেমিক্যাল যেটা এন্ডোরফিন, এন্ডোরফিন কেমিক্যালটা কিন্তু আসলে আমাদের এই স্ট্রেস কমানোর ক্ষেত্রে বা দুশ্চিন্তা, অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা কমানোর ক্ষেত্রে বা ডিপ্রেশন বা হতাশা কমানোর ক্ষেত্রে সাহায্য করে থাকে। তো সেই কেমিক্যালটা কি? কেমিক্যালের নাম হচ্ছে এই এন্ডোরফিন। এবং এন্ডোরফিন কি ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি দ্বারা বের হয়? সেটা হচ্ছে রিলিজ হয় হচ্ছে রানিং দ্বারা, সুইমিং দ্বারা, অর ইভেন ব্রিস্ক ওয়ার্কিং। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু যে কোনো একটা অ্যাক্টিভিটির নাম আমরা লিখতে পারবো, কারণ আমাদের এখানে বলা হয়েছে নেম ওয়ান টাইপ অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে কোনো একটা টাইপের ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এখানে যদি আমরা ভুল করে যদি তিনটা অ্যাক্টিভিটি লিখে ফেলি, যে রানিং, সুইমিং অর ব্রিস্ক ওয়াকিং, তাহলে কিন্তু হবে না, আমাদের যে কোনো একটা লিখতে হবে। তো আমরা এখানে লিখলাম যে রানিং। এটা কিন্তু রান না, RUNNING, রানিং। 3 নম্বর যে প্রশ্ন সেখানে বলা আছে হাউ ডাজ রেগুলার এক্সারসাইজ বেনিফিট স্লিপ, কিভাবে নিয়মিত ব্যায়াম করা ঘুমের ক্ষেত্রে সাহায্য প্রদান করে। তাহলে 3 নম্বর যে পয়েন্টটা সেটা আমরা দেখি। আমাদের এখানে কিওয়ার্ড কি হবে? কিওয়ার্ড হবে হচ্ছে বেনিফিট স্লিপ, মানে ঘুম। ঘুম সম্পর্কে কোথায় বলা আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে স্লিপ সম্পর্কে বলা আছে। এখানে বলা আছে অ্যাডিশনালি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইমপ্রুভ স্লিপ কোয়ালিটি হুইচ ইজ ইসেনশিয়াল ফর মেন্টাল ক্ল্যারিটি অ্যান্ড ইমোশনাল স্টেবিলিটি। মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে ঘুমের কোয়ালিটি ইমপ্রুভ হয়, হুইচ ইসেনশিয়াল ফর মেন্টাল ক্ল্যারিটি, মানসিক পরিচ্ছন্নতা এবং ইমোশনাল স্টেবিলিটির জন্য এটা কাজে লেগে থাকে। তাহলে এখানে হাউ ডাজ রেগুলার এক্সারসাইজ বেনিফিট স্লিপ, যে কিভাবে নিয়মিত ব্যায়াম করা ঘুমের কে সাহায্য করে থাকে। তাহলে সেখানে আমরা বলতে পারি যে ঘুমের উন্নত হয়, এটা হচ্ছে ঘুমের কোয়ালিটি উন্নত হয়। মানে ব্যায়াম করার ফলে এখানে কিন্তু ঘুমের কোয়ালিটি উন্নত হয়। তাহলে আমরা বলতে পারি এখানে স্লিপ কোয়ালিটি, SLEEP, স্লিপ কোয়ালিটি। আমরা এখানে বানানটা দেখার চেষ্টা করব ওই প্যাসেজ থেকে সরাসরি কপি করব, QUALITY, কোয়ালিটি। 4 নম্বর যে বিষয়টা, 4 নম্বর প্রশ্নে বলা আছে অ্যাকর্ডিং টু স্টাডিজ হোয়াট আর দ্য পিপল হু এক্সারসাইজ রেগুলারলি বেটার অ্যাট ম্যানেজিং। স্টাডিজে দেখা যায় কোন ধরনের মানুষেরা যারা ব্যায়াম করে এবং রেগুলারলি বেটার অ্যাট ম্যানেজিং, তারা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভালো আউটকাম দিয়ে থাকে। তাহলে এখানে আমাদের যে কিওয়ার্ড যেটা সেটা হচ্ছে ম্যানেজিং। তাহলে আমরা এখানে ম্যানেজিং যে কিওয়ার্ডটা সেটা আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ডটা আছে ম্যানেজ লাইফ চ্যালেঞ্জেস। যে দেখা যাচ্ছে যে স্টাডিজ অলসো শোজ দ্যাট, স্টাডিজ দেখা যায় ইন্ডিভিজুয়াল হু এক্সারসাইজ রেগুলারলি, যারা নিয়মিত ব্যায়াম করে, আর বেটার ইকুইপ টু ম্যানেজ লাইফ চ্যালেঞ্জেস, তারা লাইফের যে বিভিন্ন চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রে তারা অগ্রসর হয়ে থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে যারা নিয়মিত ব্যায়াম করে থাকে তারা কিন্তু কি ম্যানেজ করতে পারে, তারা হচ্ছে লাইফ চ্যালেঞ্জেস, তারা হচ্ছে আহ ম্যানেজ করতে ভালোভাবে সক্ষম হয়। LIFES, লাইফ মানে লাইফ এর চ্যালেঞ্জেস, CHALLENGES, চ্যালেঞ্জেস। তো বানানটা আমরা ওখান থেকে দেখে লিখবো। 5 নম্বর যে পয়েন্টটা, 5 নম্বর হচ্ছে হাউ মেনি মিনিটস অফ মডারেট এক্সারসাইজ পার ডে ইজ সাজেস্টেড টু ইমপ্রুভ মোড। এখানে বলা আছে যে একজন ব্যক্তি
সাধারণত প্রতিদিন কত মিনিট মডারেট ব্যায়াম করলে তার মুড উন্নত হতে পারে। তাহলে এখানে আমরা দেখি যে এখানে কি বলা আছে, আমাদের কিওয়ার্ড হচ্ছে মডারেট এক্সারসাইজ। হ্যাঁ, তো এটা আমরা দেখি কত মিনিট, এবং এখানে আরেকটা কিওয়ার্ড হতে পারে যে মিনিটস। তাহলে এই দুটোর কিওয়ার্ড আমরা খুঁজি। এখানে দেখা যাচ্ছে ইট সাজেস্টেড দ্যাট 30 মিনিটস অফ মডারেট এক্সারসাইজ, যদি কেউ 30 মিনিট অন্তত মডারেট মানে সাধারণ ব্যায়াম করে প্রতিদিনে, ক্যান সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ ওয়ান মুড, এটা তার মুডকে ইমপ্রুভ করতে পারে এবং মেন্টাল হেলথ উন্নত করতে পারে। এখানে আমরা বুঝলাম যে 30 মিনিট প্রতিদিন ব্যায়াম করার প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 30 মিনিটস, MINS। এখানে গুরুত্বপূর্ণ যে এই ইউনিটটা আমরা যদি শুধু 30 দিয়ে থাকি তাহলে কিন্তু হবে না। 30 মানে এটা কোনো সেন্স তৈরি করবে না। তো এখানে 30 মিনিটস লিখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে 6 নম্বর যে প্রশ্ন, এখানে বলা আছে যে হোয়াট কাইন্ড অফ এক্সারসাইজ হেল্প পিপল টু বিল্ড ফ্রেন্ডশিপ, কোন ধরনের এক্সারসাইজ মানুষকে ফ্রেন্ডশিপ তৈরি করতে সাহায্য করে থাকে। তাহলে আমরা যেহেতু এখানে ফ্রেন্ডশিপ সম্পর্কে বলা আছে, তো আমরা এখানে সোশ্যাল যে পার্টটা সেই পার্টে চেক করব, এবং এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে বিল্ড ফ্রেন্ডশিপ। 6 নম্বর পার্টে আমরা দেখি বিল্ড ফ্রেন্ডশিপ কোথায় আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রেন্ডশিপের কথা লেখা আছে যে পিপল হু জয়েন গ্রুপ অ্যাক্টিভিটি, যারা গ্রুপ অ্যাক্টিভিটিতে জয়েন করে, লাইক টিম স্পোর্টস অর ইয়োগা ক্লাস, মানে টিম স্পোর্টস অর ইয়োগা ক্লাসে জয়েন করে, অফেন ডেভেলপ সাপোর্টিভ ফ্রেন্ডশিপ দ্যাট রিডিউস ফিলিং অফ আইসোলেশন। আইসোলেশন হচ্ছে একাকিত্ব, যে যারা একাকিত্ব থাকার যে অনুভূতি সেটা তাদের মধ্যে দূর হয়ে যায়, এবং তারা একে অপরের প্রতি সাপোর্ট করতে পারে এবং ফ্রেন্ডশিপ ডেভেলপ করতে পারে। এবং এটা হয় কখন, তারা যখন এই গ্রুপ অ্যাক্টিভিটিতে জয়েন করে। গ্রুপ অ্যাক্টিভিটি কি? টিম স্পোর্টস অর ইয়োগা। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে গ্রুপ অ্যাক্টিভিটিস, কারণ এই গ্রুপ অ্যাক্টিভিটিসে জয়েন করার কারণে কিন্তু মানুষ ফ্রেন্ডশিপ বিল্ড আপ করতে পারে। তাহলে আমরা এখানে দিব কি গ্রুপ, GROUP, গ্রুপ অ্যাক্টিভিটিস, ACTIVITIES। মানে এখানে আবারও আমরা কিন্তু এই বানান বা স্পেলিং গুলো কিন্তু আমরা এই প্যাসেজ থেকে সঠিকভাবে দেখে নিব। 7 নম্বর যে প্রশ্ন এখানে আছে সেটা হচ্ছে হোয়াট ইজ ওয়ান বেনিফিট ইন সোশ্যাল কানেকশন ডেভেলপ থ্রু দ্য গ্রুপ অ্যাক্টিভিটি, যে এই গ্রুপ অ্যাক্টিভিটি থাকার কারণে সামাজিক যে কোন কানেকশন সংক্রান্ত বেনিফিট তৈরি হয়। তাহলে সেখানে আমাদের কিওয়ার্ড হবে যে সোশ্যাল কানেকশন। তাহলে আমরা দেখি বাই বিল্ডিং সোশ্যাল কানেকশন তৈরি করার ফলে থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার সোশ্যাল কানেকশন তৈরি হওয়ার ফলে ইন্ডিভিজুয়াল ক্যান এনহ্যান্স দেয়ার সেলস, তাদের সেলস বৃদ্ধি করতে পারে অফ কমিউনিটি অ্যান্ড বিলঙ্গিং, হুইচ আর ক্রুশিয়াল ফর ইমোশনাল ওয়েলবিং, যেটা তাদের মানসিক সুস্থতার জন্য খুবই প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্ন কি আছে, হোয়াট ইজ ওয়ান বেনিফিট অফ সোশ্যাল কানেকশন, সোশ্যাল কানেকশনের কি বেনিফিট আছে, হ্যাঁ, গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে। তো সোশ্যাল কানেকশনের যে বেনিফিট সেটা হচ্ছে তাদের ইমোশনাল ওয়েলবিং তৈরি হয়, মানে মানসিক সুস্থতা তৈরি হয়। তাহলে আমাদের এখানে দিতে হবে যে ইমোশনাল, EMOTIONAL, ইমোশনাল ওয়েলবিং, WELL ওয়েল হাইফেন বিইং, BEING। এখানে অ্যাকুরেটলি যেভাবে আমাদের এই প্যাসেজে লেখা আছে প্যারাগ্রাফে, সেটাই কিন্তু আমাদের এখান থেকে কপি করতে হবে। তো এটা ছিল হচ্ছে আমাদের একটা স্যাম্পল প্র্যাকটিস, যেখানে আমরা যেখানে আমরা শর্ট অ্যান্সার এর কিছু কোশ্চেন সলভ করলাম, এবং এর মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে কিওয়ার্ড ব্যবহার করে এবং স্কিমিং পদ্ধতি অনুসরণ করে আমরা এই শর্ট অ্যান্সারের রিডিং সেকশনের কোশ্চেনগুলো সলভ করতে পারি। তো এরপরে আমরা পরবর্তী যে চেকে অন্তর্ভুক্ত হব সেটা হচ্ছে আমাদের এই শূন্যস্থান পূরণ। তো এই শূন্যস্থান পূরণ এবং এই শর্ট আনসার, এই দুটো পদ্ধতির মধ্যে অনেক মিল রয়েছে। মানে শূন্যস্থান পূরণের মধ্যে আমাদেরকে এই কোনো একটা শূন্য স্থানের মধ্যে অক্ষরগুলোকে লিখতে হয়, এবং শর্ট অ্যান্সারের মধ্যে আমাদেরকে এই প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই 2 বা 3 শব্দের মধ্যে শর্ট অ্যান্সার করতে হয়। তো এখানে শূন্যস্থান পূরণের জন্য আমরা যে কোশ্চেনটা চুজ করেছি সেটা হচ্ছে প্যাসেজ, সেই প্যাসেজের নাম হচ্ছে দ্য গ্রোথ অফ ইলেকট্রিক ভেহিকেল, মানে ইলেকট্রিক ভেহিকেলের প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি অফ ইলেকট্রিক ভেহিকেল। ইলেকট্রিক ভেহিকেল কোনগুলো? ইলেকট্রিক ভেহিকেল হচ্ছে যে সকল গাড়ি বিদ্যুৎ দিয়ে চলে। যেমন আমরা আমাদের চারপাশে যেসব ইজি বাইক দেখি বা অটো রিক্সা দেখি, যেগুলো মোটর বা ব্যাটারি দিয়ে চলে বা বিদ্যুৎ শক্তি দিয়ে চলে, সেগুলো কিন্তু আসলে এক ধরনের ইলেকট্রিক ভেহিকেল। তো এখানে আমরা যখন প্যাসেজ পেলাম, সেই প্যাসেজটাতে আমরা বুঝতে পারলাম যে পুরো প্যাসেজ জুড়ে আসলে ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা এখানে
এই প্যাসেজের কনটেন্ট সম্পর্কে ধারণা অর্জন করলাম এবং এরপরে আমরা প্রতিটা প্যারাগ্রাফের প্রথম লাইন দেখব। এখানে প্রথম লাইনে কি বলা আছে? ইলেকট্রিক ভেহিকল হ্যাভ বিকাম increasingly popular in recent years due to the advancement in technology. যে টেকনোলজি অগ্রসর হওয়ার সাথে সাথে ইলেকট্রিক ভেহিকলের পপুলারিটি বৃদ্ধি পেয়েছে এবং সাথে সাথে এনভায়রনমেন্টাল কনসার্ন বৃদ্ধি পেয়েছে, যে মানুষ আসলে আগের চেয়ে বেশি পরিবেশ সচেতন এবং চেঞ্জিং কনজিউমার প্রিফারেন্স এবং কাস্টমারদের যে পছন্দ সেটা কিন্তু আগের চেয়ে পরিবর্তিত হয়ে গিয়েছে, যার ফলে ইলেকট্রিক ভেহিকেলের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এখানে এক নম্বর যে প্যারাগ্রাফ সেটা এখানে কিন্তু আসলে ইলেকট্রিক ভেহিকেলের একটা উপরে একটা ইন্ট্রো দেয়া আছে, মানে একটা সূচনা দেয়া আছে। ইলেকট্রিক ভেহিকেল কেন জনপ্রিয় বা এর জনপ্রিয়তা কেন বৃদ্ধি পাচ্ছে সে সম্পর্কে বলা আছে। ২ নম্বর যে প্যারাগ্রাফ সেখানে বলা আছে, one of the major factor in the rise of EV is the push to reduce greenhouse gas emission. যে এই গ্রিনহাউস গ্যাস যে এমিশন হচ্ছে সেই এমিশনের বিপক্ষে যে একটা প্রচারণা আছে সেই প্রচারণার কারণেই কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেল এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখানে কিন্তু ২ নম্বর প্যারাগ্রাফে যে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর গুলো আছে সেই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর নিয়ে আলোচনা করা। আমরা এখানে ইএনভি লিখে রাখলাম। ৩ নম্বর যে বিষয় সেটা হচ্ছে additionally advancement in lithium ion battery have made EV more efficient. যে এই লিথিয়াম আয়ন যে ব্যাটারি আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি এর প্রযুক্তি অ্যাডভান্স হওয়ার ফলে এই ইভি কিন্তু আগের চেয়ে বেশি দক্ষ হয়ে গিয়েছে। তার মানে আমরা এখানে বুঝলাম যে ৩ নাম্বার প্যারাগ্রাফে ব্যাটারি টেকনোলজি নিয়ে আলোচনা করা হয়েছিল। আমরা এখানে লিখে রাখলাম BATT বা ব্যাটারি। এর ফলে কিন্তু আমরা এই প্যারাগ্রাফ গুলো সম্পর্কে একটা ধারণা পেলাম এবং সাব হেডিং আমরা তৈরি করলাম। আচ্ছা, এখন আমরা প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। আমাদের এখানে যে প্রথম প্রশ্ন ছিল সেটা ছিল কি, ইভি হ্যাভ গেইনড পপুলারিটি ডিউ টু দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। ইভি পপুলারিটি অর্জন করেছে টেকনোলজির অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্টাল কনসার্ন পরিবেশগত বিষয়, অ্যান্ড তো এটা তো আমরা প্রথম লাইনে পড়েছি। সেটা ছিল কি যে ইভি জনপ্রিয়তা অর্জন করেছে টেকনোলজিক্যাল এবং এনভায়রনমেন্টাল কনসার্ন অ্যান্ড চেঞ্জিং কনজিউমার প্রিফারেন্স। হ্যাঁ, এবং এখানে কি চেঞ্জিং কনজিউমার প্রিফারেন্স, এখানে কিন্তু আসলে ৩টা শব্দ। কনজিউমার প্রিফারেন্স কি? কনজিউমার প্রিফারেন্স হচ্ছে কনজিউমার হচ্ছে যারা কাস্টমার, কাস্টমারদের প্রিফারেন্স মানে পছন্দ সেটা পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে এখানে যদি আমাদের উত্তরের মধ্যে যদি ৩টা শব্দ লিখতে বলা হয় তাহলে কিন্তু আমরা এই ৩টা শব্দ উল্লেখ করতে পারি, চেঞ্জিং কনজিউমার প্রিফারেন্স। আর যদি এখানে আমাদের ২টো শব্দ উল্লেখ করতে বলা হয় তাহলে কিন্তু আমাদের দিতে হবে হচ্ছে কনজিউমার প্রিফারেন্স। তাহলে আমরা এখানে কিন্তু সহজে দিতে পারি, যেহেতু আগেরগুলোতে লেখা আছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্টাল কনসার্ন অ্যান্ড এখানে আমরা দিতে পারি কনজিউমার প্রিফারেন্স। কনজিউমার CONSUMER কনজিউমার প্রিফারেন্স। আচ্ছা, ২ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ইনিশিয়ালি ইভি ওয়ার সিন অ্যাজ হাইপেন অ্যান্ড ইমপ্র্যাকটিক্যাল। মানে প্রাথমিকভাবে ইভিকে দেখা হতো সামথিং অ্যান্ড ইমপ্র্যাকটিক্যাল। ইমপ্র্যাকটিক্যাল হচ্ছে অবাস্তব। আমরা দেখি এখানে ইভিকে কিভাবে দেখা হতো। ইনিশিয়ালি ইভি কনসিডার্ড এক্সপেন্সিভ অ্যান্ড ইমপ্র্যাকটিক্যাল উইথ এ লিমিটেড রেঞ্জ অ্যান্ড ইনসাফিসিয়েন্ট চার্জিং ইনফ্রাস্ট্রাকচার। মানে এখানে হচ্ছে ইভি যেটা ছিল সেটা হচ্ছে অবাস্তব একটা বিষয় ছিল, কারণ এখানে সাধারণত দেখা যায় কি যে একটা ইলেকট্রিক গাড়ি যেটা নিয়ে আমি যদি গ্রামে যাই এবং সেই গ্রামে যদি এই গাড়িটাকে চার্জ করার জন্য কোনো চার্জিং পোর্ট না থাকে বা চার্জিং স্টেশন না থাকে তাহলে কিন্তু আমি সেটাকে চার্জ করতে পারবো না। তখন সেটা কিন্তু আর আমি যেয়ে আর ফেরত আসতে পারবো না এবং এটা কিন্তু একটা অবাস্তব জিনিসে পরিণত হবে এবং এর ফলে কিন্তু আমি ভয়ে সেই গাড়ি নিয়ে কিন্তু দূরবর্তী কোনো রেঞ্জে যেখানে চার্জ করা যাবে না সেখানে আমি যাব না। যার ফলে দেখা যাবে কি এই গাড়িটার রেঞ্জ হবে লিমিটেড রেঞ্জ। সেই ইলেকট্রিক গাড়ি বেশি দূর যেতে পারবে না এবং ইনসাফিসিয়েন্ট চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, যে তাদের চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নাই, আমি বেশি দূর যেতে পারছি না। এবং সাথে সাথে এই ব্যাটারির কারণে কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেলের দামও ছিল বেশি। যার ফলে ইভিকে মনে করা হতো এক্সপেন্সিভ অ্যান্ড ইমপ্র্যাকটিক্যাল অতীতে, আগে। তো এখানে আমাদের উত্তর হবে হচ্ছে ইভি ওয়ার সিন অ্যাজ এক্সপেন্সিভ, EXPENSIVE, এক্সপেন্সিভ অ্যান্ড ইমপ্র্যাকটিক্যাল। আচ্ছা, তারপরে কি বলা আছে, ব্যাটারি টেকনোলজি ইমপ্রুভমেন্ট হ্যাভ মেড ইভি মোর সামথিং অ্যান্ড অ্যাফোর্ডেবল। ব্যাটারি টেকনোলজি উন্নত হওয়ার সাথে সাথে ইভি হচ্ছে আগের চেয়ে বেশি অ্যাফোর্ডেবল, মানে মানে তারা অ্যাফোর্ড করা যায় এবং সামথিং এলস। আমরা খুঁজে বের করি এটা কি ৩ নাম্বার, যেহেতু এখানে ব্যাটারি সম্পর্কে বলা আছে তো আমরা ব্যাটারি সম্পর্কে দেখি। এখানে কি বলা আছে যে
আমাদের এখানে কিওয়ার্ডটা কি ছিল? আমাদের এখানে কিওয়ার্ডটা ছিল হচ্ছে ব্যাটারি টেকনোলজি মেকিং ইভি মোর অ্যাফোর্ডেবল। আমাদের এই অ্যাফোর্ডেবলটা খুঁজে বের করতে হবে যে আমরা এখানে এই প্যারাগ্রাফটা পড়ি। অ্যাডভান্সমেন্ট অফ লিথিয়াম আয়ন ব্যাটারি হ্যাভ ইভি মোর এফিশিয়েন্ট and with greater driving range and faster charging time. তাহলে এখানে কিন্তু এখানে বলা আছে কি যে লিথিয়াম আয়ন যে ব্যাটারি সেই ব্যাটারি ব্যবহার করার ফলে ইভি আগের চেয়ে বেশি এফিশিয়েন্ট হয়ে গিয়েছে উইথ এ গ্রেটার ড্রাইভিং রেঞ্জ, যার ফলে ইভি চার্জ দিয়ে আর অনেক দূর যেতে পারে এবং ফাস্টার চার্জিং টাইম, মানে চার্জ করতেও এর বেশি সময় লাগে না। সাধারণত দেখা যায় কি যে কোনো একটা গাড়ি যখন পেট্রোল পাম্পে যায় তখন সে 4-5 মিনিটের মধ্যে কিন্তু ফুল ট্যাঙ্ক লোড করতে পারে। কিন্তু ইলেকট্রিক গাড়ি যদি চার্জ দিতে হয় তাহলে সেখানে যদি চার্জিং টাইম হয়ে যায় ৫-৬ ঘন্টা, তাহলে কিন্তু কেউ এই গাড়ির প্রতি আগ্রহী হবে না। কারণ আমি ১০০-১৫০ মাইল ট্রাভেল করে আমাকে ৫-৬ ঘন্টা বিরতি নিতে হবে। তো সেজন্য কিন্তু বর্তমানে এই লিথিয়াম আয়ন ব্যাটারি এর টেকনোলজি আবিষ্কার উন্নত হওয়ার ফলে কিন্তু এই চার্জিং সময়টা কমে গিয়েছে। এবং এই লিথিয়াম আয়নের ফলে এখন গাড়ি কি করে আগের চেয়ে বেশি দূরে যেতে পারে এবং চার্জ করতেও কম সময় লাগে। তাহলে আমাদের এখানে কি হলো, লিথিয়াম আয়ন ব্যাটারির ফলে ইভি হয়েছে আগের চেয়ে বেশি এফিশিয়েন্ট, হ্যাঁ, এবং অ্যাফোর্ডেবল। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে লিখতে হবে ইভি বিকাম মোর এফিশিয়েন্ট, EFFICIENT, এফিশিয়েন্ট। এখানে বলে রাখা ভালো যে আমরা যেসব অটোরিকশা বা যেসব ইলেকট্রিক ভেহিকেল গুলো আমাদের দেশে চলে সেগুলো কিন্তু আসলে লিথিয়াম আয়ন ব্যাটারি না। এগুলো চলে হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি। আ আ কারণ এগুলো হচ্ছে একটু দামে সস্তা। কিন্তু এগুলো কিন্তু খুব বেশি এফিশিয়েন্ট না এবং এগুলো দীর্ঘদিনও কিন্তু ব্যবহার করা যায় না। অন্যদিকে যে আমাদের ল্যাপটপ বা মোবাইল ফোনে সাধারণত যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সেগুলো অনেক ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে। এবং এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোর প্রযুক্তি বর্তমানে অনেক ডেভেলপ হয়েছে এবং এগুলো কিন্তু মানে অনেক কম সময়ে চার্জ হয় এবং সেই চার্জে তারা দীর্ঘ সময় আউটপুট দিতে পারে। তো এইজন্য দামি কোম্পানির যেসব ইলেকট্রিক গাড়ি আছে তারা বর্তমানে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছে। আচ্ছা, এরপরে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে ইভি হেল্পস রিডিউস সামথিং এমিশন ফ্রম ভেহিকল। ইভি সাহায্য করে কি এমিশন ফ্রম ভেহিকল। তো আমরা এখানে এমিশন আর এনভায়রনমেন্টাল সেখানে যাই। এখানে কি বলা আছে যে এমিট কার্বন ডাইঅক্সাইড। আমরা এখানে পড়ি ট্রেডিশনাল ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ট্রেডিশনাল যে ইঞ্জিন গুলো ছিল মানে ডিজেল এবং পেট্রোল চালিত যে ইঞ্জিন গুলো আছে ভেহিকেলের, সেই ইঞ্জিন গুলো এমিট কার্বন ডাইঅক্সাইড, তারা কার্বন ডাইঅক্সাইড এমিট করতো। এ লিডিং কন্ট্রিবিউটর টু ক্লাইমেট চেঞ্জ। তাহলে এইটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণেই কিন্তু জলবায়ু অনেক বেশি পরিবর্তিত হতো বা জলবায়ু পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো কি এই কার্বন ডাই অক্সাইড গ্যাস। ইভি প্রডিউস নো টেলপাইপ এমিশন, ইভি থেকে কিন্তু কোনো গ্যাস বা ধোঁয়া বের হয় না এবং কনসিডার ক্লিনার, এবং তারা মানে বেশি পরিচ্ছন্ন হিসাবে বিবেচিত হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কোন আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল হচ্ছে যে ইভি হেল্প রিডিউস কোন গ্যাস এমিশন করতে, নির্গমন কমাতে সাহায্য করে? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। আমরা এখানে লিখে দিব কার্বন ডাই অক্সাইড বা CO2, মানে আমাদের পুরোটাই লিখতে হবে কার্বন ডাই অক্সাইড। আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো CRBON, কার্বন ডাই অক্সাইড। CO2 আমরা না লেখাই সমীচীন হবে, কার্বন ডাই অক্সাইড লেখাই সাফিসিয়েন্ট। আচ্ছা, ৫ নাম্বার যে পয়েন্ট, ইভি আর কনসিডারড ক্লিনার স্পেশালি হোয়েন চার্জ উইথ ড্যাশ এনার্জি সোর্স। তাহলে ইভি হচ্ছে পরিচ্ছন্ন মনে হয় স্পেশালি হোয়েন চার্জ উইথ, যখন এটাকে চার্জ করা হয় সামথিং এনার্জি সোর্স, বিশেষ ধরনের এনার্জি সোর্স। আমরা এখানে দেখি যে ইভি প্রডিউস নো টেল পাইপ এমিশন কনসিডার ক্লিনার। আমরা এখানে কিওয়ার্ডটা পেয়ে গেলাম যে ইভি থেকে কোনো গ্যাস বের হয় না এবং তাকে পরিচ্ছন্ন মনে করা হয় স্পেশালি হোয়েন চার্জ ইউজিং রিনিউয়েবল এনার্জি সোর্স বা নবায়নযোগ্য এনার্জি সোর্স, যেমন বাতাস বা সোলার প্যানেল। মানে সাধারণত কি হয় যে ইলেকট্রিক ভেহিকেলের থেকে কোনো ধোঁয়া নির্গমন হয় না, যার ফলে মনে করা হয় যে ইলেকট্রিক ভেহিকেল গুলো আসলে অনেক বেশি পরিবেশ বান্ধব, কিন্তু আসলে কিন্তু বিষয়টা সেরকম না। কারণ ইলেকট্রিক ভেহিকেলে যে ব্যাটারি চার্জ দেওয়া হয় সেই ব্যাটারির জন্য যে বিদ্যুৎ তৈরি করা হবে সেই বিদ্যুৎ কিন্তু আসলে কোনো না কোনো পাওয়ার প্ল্যান্ট থেকে তৈরি করা হচ্ছে এবং সেই পাওয়ার প্ল্যান্টে কিন্তু আসলে কয়লা বা তাপ বা অন্য কোনো মানে জিনিস ব্যবহার করা হচ্ছে যেখান থেকে আসলে পরিবেশ দূষণ হচ্ছে। তো যার ফলে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করার ফলে পরিবেশ দূষণ কমানো সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে যদি এই ইলেকট্রিক ভেহিকেলের যে বিদ্যুৎগুলো আমরা ব্যবহার করি, সেই বিদ্যুৎগুলোকে যদি রিনিউয়েবল সোর্স থেকে নেয়া যায়, মানে যেখানে এই বাতাস
বা সৌরশক্তি থেকে তৈরি করা যায়, তাহলে কিন্তু সেটা অনেক বেশি পরিচ্ছন্ন। মানে সেখানে আর কোনো দূষণ নেই। মানে বিদ্যুৎ তৈরি করার ক্ষেত্রেও দূষণ নেই, গাড়ি চালানোর ক্ষেত্রেও কোনো দূষণ নেই। সেক্ষেত্রে এখানে এটাই বলা হচ্ছে যে ইভি আর কনসিডার্ড ক্লিনার, ইভিকে পরিচ্ছন্ন মনে করা হয়ে থাকে স্পেশালি হোয়েন চার্জ উইথ রিনিউয়েবল এনার্জি সোর্স, RENEWABLE। তো আমরা এখানে আইএলটিএস রিডিং সেকশনে যে শূন্যস্থান পূরণ তার উপরে আমরা একটি স্যাম্পল প্র্যাকটিস টেস্ট সমাপ্ত করলাম এবং এর মাধ্যমে কিভাবে কিওয়ার্ড ব্যবহার করে এই প্যারাগ্রাফ থেকে কোশ্চেনের উত্তরগুলো আমরা খুঁজে বের করব সে সম্পর্কে বিষয়টি আমরা ব্যবহারিকভাবে দেখলাম। তো এর মাধ্যমে আমরা আইএলটিএস এর যে রিডিং যে পরীক্ষা সে সম্পর্কে একটা সম্যক ধারণা অর্জন করলাম এবং রিডিং পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব এবং কোন বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে বা আমরা কোন ধরনের কৌশল ব্যবহার করব সে বিষয় সম্পর্কে আমরা ব্যবহারিকভাবে ধারণা পেলাম। তো পরবর্তী লেকচারে আমরা এই আইএলটিএস পরীক্ষার যে রাইটিং সেকশন আছে সেটা নিয়ে আলোচনা করব এবং রাইটিং সেকশনে আমাদের পরীক্ষার যে ফরম্যাট সেটা কিভাবে হয় এবং কোন ধরনের এসে আমাদের পরীক্ষাতে আসে, সেই এসের কন্টেন্ট গুলো আমরা কিভাবে বের করব বা কিভাবে আমরা এই লেখার জন্য একটা প্যাটার্ন অনুসরণ করব, হ্যাঁ, এবং সঠিকভাবে আমরা এসে গুলোকে হ্যান্ডেল করব সে সম্পর্কে আমরা একটি ধারণা অর্জন করব আগামী লেকচারে। তো আগামী লেকচারে সবার সাথে আবার পুনরায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।